ভাগ হওয়ার কোনো জায়গা ছিল কি, ছিল না। তাহলে শুধুমাত্র একটাই রাস্তা পেয়েছি বলে একটা পথ দিয়েই কারেন্ট আসবে, কিন্তু এখানে যখনই এই পয়েন্টে আসছি তখন কিন্তু এখানে দুটো পথ পেলাম। তাহলে দুটো পথ পেলাম মানে কি, এটা জল হিসেবে যদি আমরা দেখি তাহলে কি, আমি জল যদি গড়িয়ে দিই তাহলে কি হচ্ছে, যে দুটো আমরা তার মধ্যে নালা ধরি, তাহলে সেই দুটো নালার মধ্যে কিছু পরিমাণে এই নালাতে যাবে, কিছু পরিমাণে এই নালাতে যাবে। তো সিমিলারলি এখানেও কিন্তু একই কেস ঘটবে, যে যখনই এখানে দুটো রাস্তা পাচ্ছে এই পয়েন্টে এসে, তখন কিন্তু এই কারেন্টটা কিন্তু পুরোটাই এদিকেও ফ্লো করবে না, পুরোটাই এদিকেও ফ্লো করবে না। কিছুটা হচ্ছে পার্সেন্টেজ হিসাবে যদি দেখা যায়, তাহলে কিছু পার্সেন্টেজ এই দিকে পথে যাবে, কিছু পার্সেন্টেজ এই দিকের পথে যাবে। সেটা ডিপেন্ড করবে যে রেজিস্ট্যান্সের ভ্যালুর ওপর, কত পরিমাণ রেজিস্ট্যান্স কোন পথে আছে। রেজিস্ট্যান্স দ্যাট মিন্স কি, আমাদের বাধা দিচ্ছে, রেজিস্ট্যান্স মানে বাধা, ঠিক আছে। তাহলে বাধাটা কত বেশি সেটা অনুযায়ী এই কারেন্টটা ফ্লো করবে, হয়েছে। তাহলে এখানে আমাদের এই যে এই দুটো রাস্তা আমরা আলাদা আলাদা পেলাম, তার মানে কি বুঝলাম, যে এই কারেন্টটা পুরোটা এর মধ্যে যায়নি, এর মধ্যে যায়নি, তাহলে কিছু পরিমাণ করে ভাগ হয়ে গেছে। তাহলে এই যে যখন ভাগ হয়ে যাবে, পুরো কারেন্টটা একটা রাস্তায় যাবে না, দুটো রাস্তা বা তিনটে রাস্তা বা চারটে রাস্তা এইভাবে যাবে, মানে ভাগ হয়ে হয়ে যাবে, তখন কি যাদের মধ্যে ভাগ হবে তারা কি বলবো কি, প্যারালাল কানেকশনে আছে। ক্লিয়ার? তাহলে এখান থেকে বুঝলাম, ছোট্ট কথা এবার মনে রাখবো, যে সিরিজ কানেকশন হওয়া মানে যে কারেন্টের ডিভাইড হবে না, কারেন্ট যা প্রথমটার মধ্যে দিয়ে যাবে শেষটার মধ্যে দিয়ে সেম পরিমাণে যাবে। আর যদি আমরা দেখি যে কারেন্ট ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে যাদের মধ্যে ডিভাইড হবে সেই রেজিস্ট্যান্সগুলোকে বলবো যে প্যারালালে আছে। ক্লিয়ার? তাহলে এই নলেজটা কিন্তু খুব ভালো করে আমাদের রাখতে হবে, ঠিক আছে। তাহলে এইটা হলো আমাদের কার কথা গেল, রেজিস্ট্যান্সের কথা। ক্লিয়ার সবার, না কি অসুবিধা আছে কারো? কথা নাই কেন, কথা নাই? আচ্ছা, এরপর হচ্ছে, তাহলে এটা হলো রেজিস্ট্যান্সের ব্যাপার। এবার আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে ব্যাটারির ব্যাপার থাকে। কিরকম ব্যাটারির ব্যাপার থাকে, যে আমরা অনেক সময় দেখিয়েছি বাড়িতে বা এতে, যে ইনভার্টার অনেকের বাড়িতে লাগানো আছে ইনভার্টার, তো সেই ইনভার্টারের কি হচ্ছে, যে ব্যাটারিটা অনেকের বাড়ি যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুটো ব্যাটারি লাগানো হয়েছে। মানে একটা ব্যাটারিগুলো থাকে যে সেটা একটা রেঞ্জ অনুযায়ী থাকে, তাই না? তো সেই ব্যাটারিটা যদি দেখা যায় যে আমার বাড়ি অনেক বড়, বা আমি একটা অফিস করেছি, সেই অফিসে তো অনেকগুলো আমাদের এখানে ফ্যান বা এই লাইট চলবে, তো সেক্ষেত্রে কি হচ্ছে, যে একটা আমাদের ব্যাটারি সাফিসিয়েন্ট নয়, তো সেক্ষেত্রে দুটো বা তিনটে আমাদের ব্যাটারি লাগাতে হয়। তো এই ব্যাটারিগুলো আমরা কিভাবে লাগাবো সেটা আমাদের এখানে জানতে হবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে জানলাম রেজিস্ট্যান্সটা কি করে জানবো, মানে লাইট, পাখা এগুলো কি করে আমরা লাগাবো বাড়িতে। আর এখন জানবো যে আমরা ব্যাটারি কি করে কানেকশন করব, ঠিক আছে। তো ব্যাটারি কি করে কানেকশন করব, ব্যাটারির ক্ষেত্রেও সেম এইভাবে দুরকম ভাবে আমরা কানেক্ট করি, কি করে, একটা সিরিজ একটা প্যারালাল। তো সিরিজটা কখন কিভাবে সিরিজটা কানেক্ট করব, যে ব্যাটারি আমরা সবাই জানি যে দুটো করে পোল থাকে, ঠিক, একটা পজিটিভ পোল একটা নেগেটিভ পোল, সবাই জানি, দেখেছি হয়তো সবাই, নাকি দেখিনি? আচ্ছা, ছোট করে বলে দাও দেখি কেউ সবাই, যে এই যে আমরা ইনভার্টার ব্যাটারিগুলো ইউজ করি, তো সেই ব্যাটারিগুলোর ভেতরে আমরা কি একটা অ্যাসিড থাকা উচিত কি নয়? তাহলে সেই অ্যাসিডটা কি অ্যাসিড থাকে, কে বলতে পারবে? শোনা যাচ্ছে? কোনো রেসপন্স নাই কেন? প্রবলেম হচ্ছে কিছু নাকি? শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে না যাচ্ছে না? আচ্ছা, শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমি একটা কোশ্চেন করেছি, সেই কোশ্চেনের আনসারটা কারো জানা নাই? জানা থাকলে অবশ্যই বলো। ব্যাটারি আমাদের অনেকের বাড়িতে ব্যাটারি আছে তো, ইনভার্টার আমরা অনেকের বাড়িতে ইনভার্টার আমরা দেখেছি। তা সেই ইনভার্টারে যে ব্যাটারিগুলো ইউজ করি বাড়িতে, তো ইউজ করো তখন তো কি মাঝে মাঝে জল দিতে হয় তো নাকি ব্যাটারিতে? তো সেই যে ব্যাটারিগুলো ইউজ করি, তো সেই ব্যাটারিগুলোতে আমরা কি অ্যাসিড ব্যবহার করি, কি অ্যাসিড থাকে ওর মধ্যে?
স্যার সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক এত এত দেরি কেন? এত দেরিতে হলে হবে? কোশ্চেন বলা মাত্র এগুলো বেরিয়ে আসবে, তাই না? এগুলো তো আমাদের ছোটবেলায় পড়েছি, তাই না? তো সেক্ষেত্রে সরি, তো সেক্ষেত্রে আমরা কি সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি। এই তো সালফিউরিক অ্যাসিডে আচ্ছা আমি ওদিকে আর যাচ্ছি না। এখানে কি বললাম যে এটা আমরা তাহলে নেগেটিভ একটা পজিটিভ পোল থাকে প্রত্যেকটা ব্যাটারিতে। তো আমরা দুটো ব্যাটারি লাগাবো ধরে নিচ্ছি, তো দুটো ব্যাটারি তাহলে এটাও পজিটিভ আর নেগেটিভ থাকবে। তাহলে আমরা কি করব যে এটার নেগেটিভটা পজিটিভে আমরা যদি লাগিয়ে দিই, আর এখান থেকে যদি আমরা আউটপুটটা নিই, মানে এই পজিটিভে আর এই নেগেটিভে যদি আমরা আউটপুট নিই, তাহলে কিন্তু এই দুটো ব্যাটারি একটা ব্যাটারি হিসেবে কাজ করবে। মানে ধরে নিচ্ছি যে আমরা এখানে 12 ভোল্ট ব্যাটারি আছে, এটাও 12 ভোল্ট ব্যাটারি, তাহলে তখন কিন্তু আমাদের আউটপুট যেটা পাবো সেটা হচ্ছে 12 প্লাস 12 মানে হচ্ছে 24 ভোল্ট আমরা আউটপুট পাবো। ক্লিয়ার? তাহলে এই যে আমরা করলাম কি করলাম, একজন নেগেটিভের সঙ্গে আরেকজনের পজিটিভ আমরা যোগ করেছি। তাহলে এই যে কানেকশনটা, এই কানেকশনটাকে আমরা কি কানেকশন বলবো? সিরিজ কানেকশন বলবো। তার মানে বুঝতে পারবো শর্টকাটে কি, যে সিরিজ কানেকশন করছি। যেমন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা দেখলাম একটু আগে যে এই আর ইকুয়াল টু আর অন, একটু আগে বলছি আমরা ছোটবেলায় পড়েছি এগুলো, যে যখন সিরিজে থাকবে তখন যে আমরা টোটাল রেজিস্ট্যান্সটা পাবো, তখন কিন্তু এগুলোর সাম করলেই আমাদের টোটাল রেজিস্ট্যান্সটা পাই, তাই তো? সাম করলেই হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে এখানে যে টোটাল রেজিস্ট্যান্সটা সেগুলো কিন্তু প্রত্যেকটা রেজিস্ট্যান্সের থেকে কিন্তু বেশি হচ্ছে। তো সিমিলারলি আমাদের ব্যাটারি যখন কানেকশন করব সিরিজে, তখন কিন্তু এই একই রকমের হবে। ধরে নিচ্ছি যে আমি এর যদি ইএমএফ আমাদের বলি, ইএমএফ বা বাংলায় বলা হয় যেটা তড়িৎচালক বল, ঠিক আছে, ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ এর ফুল ফর্ম। তো সেক্ষেত্রে যদি আমরা এর E1 ধরি, এটা E2 ধরি, তাহলে আমাদের সেক্ষেত্রে টোটাল যে ইটা পাবো সেটা হচ্ছে E1 প্লাস E2 হবে, ঠিক আছে? তো এই ব্যাপারটা থাকছে কার ক্ষেত্রে? সিরিজের ক্ষেত্রে। তাহলে এই দুটো কিন্তু মনে রাখতে হবে যে আমরা ব্যাটারি যখন কানেকশন করব তখনও কিন্তু রেজিস্ট্যান্সের মতোই হয় সিরিজ এবং প্যারালাল কানেকশন। তাহলে যখন আমাদের বেশি ব্যাটারির ভোল্টেজ দরকার, মানে দুজন বা তিনজন ব্যাটারিকে নিয়ে এসেছি এবং সেক্ষেত্রে আমাদের ব্যাটারির আমরা আউটপুট অনেক বেশি দরকার, একটা ব্যাটারিতে আমাদের কাজ হচ্ছে না, তখন কিন্তু আমাদের সিরিজ কানেকশন করতে হবে। এবং সিরিজ কানেকশন করলে কি হবে, যে দুজনের যে ইলেকট্রোমোটিভ ফোর্স আছে, মানে ইএমএফ এর কথা হচ্ছে, সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক? আচ্ছা, এই হচ্ছে আমাদের এটা গেল। আর যদি আমাদের প্যারালাল থাকে, হ্যাঁ, তাহলে আমরা সার্কিটে তো আমরা এইভাবে করবো না, তাহলে সার্কিটে কিরকম থাকবে সেটাও একবার দেখে নিই। যদি এগুলো আমরা দেখেছি, হ্যাঁ, তবুও আরেকবার ঝালিয়ে নিচ্ছি, তাহলে কি হবে, আমাদের পরে যে অঙ্কগুলো করবো সেক্ষেত্রে একটু বাধা কম পড়বে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, ধরলাম এটা আমাদের পজিটিভ, সবসময় আমরা ব্যাটারির সিম্বলটা এরকম দিই, একটা পজিটিভটা বড় থাকে আর নেগেটিভটা ছোট থাকে। দুটো ইকুয়াল হয়ে গেলে কার সাইন বোঝায়, কে বলতে পারবে? যদি আমি এরকম সাইন দিই, তাহলে এটা কার সাইন? কোন ডিভাইস এটা ইন্ডিকেট করছে? এটা কে বলছে? কে বলতে পারে? এটা কদিন আগে বলা হয়েছে। এটা হচ্ছে বলেছিলাম যে আমরা যখন লাস্ট ক্লাস করেছিলাম আমি, তখনই এটা বলেছিলাম যে ক্যাপাসিটর বা ধারকত্ব, আমরা যখন ক্লাস করেছিলাম তখন বলেছিলাম এটা কি, যে এটা মিন করছে ক্যাপাসিটর বা ধারক। যখন এই দুটো সমান থাকবে, এই দুটো দণ্ড দেখছি পাচ্ছি, এই দুটো দণ্ড সমান একদম ইকুয়াল এবং প্যারালাল থাকবে। আর ব্যাটারি ক্ষেত্রে হচ্ছে প্যারালাল থাকবে দুটো লাইন, কিন্তু একটা লাইন বড় থাকবে, একটা লাইন ছোট থাকবে। এইটা হচ্ছে এই দুজনের মধ্যে তফাৎ, ঠিক আছে? এটা কিন্তু মোটেই আমরা সমান করব না, সমান করলে কিন্তু এটা আমাদের সার্কিটে যখন ইউজ করব তখন কিন্তু এটা ক্যাপাসিটর হিসেবে ট্রিট করব, ঠিক আছে? আর এই দুটো আলাদা আলাদা করেছি, মানে একটা ছোট একটা বড় করেছি, তার মানে এটা আমরা কি করছি, ব্যাটারি হিসেবে ট্রিট করছি, ঠিক আছে? এগুলো মাথায় যেন থাকে, কারণ সার্কিট দেখে, সার্কিটে কিন্তু আমাদের কোথাও লেখা থাকবে না যে এটা ব্যাটারি, এটা ক্যাপাসিটর, শুধুমাত্র এই সিম্বলগুলো দেওয়া থাকবে, সেই সিম্বল দেখে আমাকে কিন্তু ম্যাথ নামাতে হবে। এবার আমি যদি সিম্বল না চিনতে পারি তাহলে কিন্তু আমি কিছুই করতে পারবো না, কারণ ক্যাপাসিটর একরকম কথা বলবে, ব্যাটারি আর এক রকম কথা বলবে, তাহলে আমাদের কনসেপ্টটা পুরোটাই, যে ম্যাথের কনসেপ্টটা থাকবে সেই কনসেপ্টটা পুরোটাই রং। তাহলে আমরা ম্যাথ নামাবো কি করে? ক্লিয়ার?
তাহলে আমাদের এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ছোট ছোট জিনিস কিন্তু এই ছোট্ট, আমি বারবারই বলি যে বড় কিছু করতে গেলে ছোট ছোট জিনিসকে আগে আমরা অ্যাচিভ করতে হবে, তবেই আমরা বড়টা করতে পারবো। আর প্রথমে যদি বড়টা আমরা অ্যাচিভ করতে যাই তা ছোট ছোট জিনিসগুলো হারিয়ে যাবে, আর কিছুই হবে না। ছোট জিনিস দিয়েই বড় তৈরি করতে হবে। তো যাই হোক, তো এখানে আমাদের সিম্বল কিন্তু অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। তাহলে এটা আমরা ধরে নিচ্ছি যে এর হচ্ছে E1 থাকলো, তারপরে এটা হচ্ছে আরেকটা ব্যাটারি লাগিয়েছি আমরা। দেখো আমি বললাম একটার পজিটিভ থাকবে, তার সঙ্গে আরেকটা নেগেটিভ যোগ করবো, ঠিক আছে? পজিটিভের সঙ্গে নেগেটিভ এইভাবে চলতে থাকবে, বা এর পজিটিভের সঙ্গে নেগেটিভ থাকবে, ঠিক আছে? মানে উল্টো করে যদি ধরতে যাই, তো এইটা হচ্ছে আমাদের কি হবে, এটা হচ্ছে আমাদের সিরিজ কানেকশন। তাহলে এটা E1 E2 E3 এভাবে চলতে থাকবে। তাহলে এইভাবে কিন্তু আমাদের যখন আমরা ম্যাথ করব তখন কিন্তু যে সার্কিটগুলো দেওয়া থাকবে সেই সার্কিটগুলো কিন্তু এরকম দেওয়া থাকবে। তার মানে এটা বুঝতে হবে যে এই তিনটে যে ব্যাটারি আছে যাদের ইএমএফ হচ্ছে E1 E2 E3 লিখেছি আমি, সেগুলো কিন্তু সব শ্রেণীতে আছে বা সিরিজে আছে। সেক্ষেত্রে আমাদের টোটাল যদি আমরা ক্যালকুলেট করতে যাই, এটা একটা ব্যাটারি হিসাবে ধরি, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, সেক্ষেত্রে আমাদের যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে E1 E2 আর E3 সাম পাওয়া যাবে হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের সিরিজের গল্প গেল ব্যাটারির। এখন যদি আমাদের প্যারালাল থাকে ব্যাটারি তাহলে কিরকম হবে? হ্যাঁ, সেটাও থাকতে পারে, কারণ সার্কিট তো অনেক রকমের হয়। তো সেক্ষেত্রে আমাদের একটু দেখে নেবো যে সেগুলো কি করে করব। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে এখানে আমাদের এখানে একটা ব্যাটারি আছে, একটু এইভাবে লিখলাম। এটা হচ্ছে আরেকটা ব্যাটারি আছে। দেখো আমি দুটো ব্যাটারি করেছি, E1 এটা ধরে নিই, এটা হচ্ছে E2 হচ্ছে। তো এই ক্ষেত্রে দেখতে পেলাম কি যে এর নেগেটিভটা এর নেগেটিভে যোগ হয়েছে, এর পজিটিভটা এর পজিটিভে যোগ হয়েছে। আগেরটা কি ছিল যে একজনের নেগেটিভ আর একজনের পজিটিভে আমরা লাগাচ্ছিলাম, এখন কিন্তু নেগেটিভের সঙ্গে নেগেটিভ, পজিটিভের সঙ্গে পজিটিভ লাগাচ্ছি। বোঝা গেল? তাহলে সেটা এটা আমরা কি বলছি, এটা হচ্ছে আমাদের প্যারালাল কানেকশন। কার ক্ষেত্রে? ব্যাটারির ক্ষেত্রে এটা প্যারালাল কানেকশন বলবো, ঠিক আছে? তো সেই ব্যাটারির ক্ষেত্রে প্যারালাল কানেকশন যদি আমরা ধরি এবং এখানে যদি ধরে নাও একটা রেজিস্ট্যান্স থাকে, তাহলে বা ধরে নাও এখানে আমি একটা পাখা চালিয়েছি, পাখা এখানে লাগিয়েছি মানে ফ্যান। তো সেক্ষেত্রে আমাদের কোন ব্যাটারিটা আমরা ধরবো, সেক্ষেত্রে দেখবো যে এখানে যদি দেখি যে ইকুয়াল হয়ে গেছে, দুটোর ই আছে পরিমাণ, তার মানে আমাদের কি যে এর যে অ্যাক্রস মানে এই যে আমরা রেজিস্ট্যান্সটা ইউজ করেছি, সেই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ কতটা পাবো, সেই ভোল্টেজটা পাবো এইখানের বা এখানের একটা যে কোনো ব্যাটারির ভোল্টেজই আমাকে ধরে কাজ করতে হবে। কারণ এখানে এই ভোল্টেজটা এর ওপরেও আছে, এর ভোল্টেজটা এর ওপরে আছে। কখন ধরবো? যদি দেখি যে দুটোর মান একই হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের এইখানে যে কোনো একটা ব্যাটারির যে ইএমএফ সেটা ধরে বা ভোল্ট সেটা ধরেই আমাদের কাজ করতে হবে। তার মানে যদি আমাকে এখানে এটা ধরে নাও আর হচ্ছে রেজিস্ট্যান্স, তাহলে এখানে যদি বলে যে এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, তার মানে এখানে আমরা ফর্মুলা ফেলবো I = E/R। এইটা হচ্ছে আমাদের এখানে আনসার হবে I = E/R। ক্লিয়ার? কিন্তু যদি দেখা যায় যে এই ই আর এই ই যদি ইকুয়াল না হয়, তাহলে কি হবে? তাহলে হচ্ছে দেখতে হবে যে ব্যাটারি ভোল্টেজ কার বেশি। তাহলে যার ব্যাটারি ভোল্টেজ বেশি থাকবে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেই ব্যাটারি ভোল্টেজটা থেকে কনভার্টার ভোল্টেজটা বাদ দিয়ে দেবো, তাহলে এর ভ্যালুটা পাওয়া যাবে। তাহলে এইভাবে আমাদের প্যারালাল যেগুলো থাকবে, প্যারালালে সেরকম খুব একটা প্রবলেম দেয় না, মেনলি হচ্ছে সিরিজের ওপরেই কথা বলে। তো যাই হোক, তো যদি বাই চান্স বলে তাহলে আমি যেন এগুলো বলতে পারি বা আমি করতে পারি, সেই জন্য আমি বলে দিলাম। তো যাই হোক, তাহলে আমাদের রেজিস্ট্যান্স আর ব্যাটারির কানেকশন বোঝা হলো, ঠিক? আচ্ছা, এরপরে হচ্ছে যেটা আমাদের জানতে হবে, আচ্ছা ফর্মুলাটা হচ্ছে এই দুটো ফর্মুলা তাহলে আমাদের এখন মেনলি মনে রাখতে হচ্ছে। সেটা হচ্ছে একটা সিরিজের ক্ষেত্রে এরকম চলবে ডট ডট, আর যদি আমরা প্যারালালে ধরি তাহলে এইভাবে চলবে, এইভাবে চলবে প্যারালালের ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে প্যারালালে যদি রেজিস্ট্যান্স গুলো থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এই ফর্মুলায় অ্যাপ্লাই করব, আর যদি সিরিজে থাকে তাহলে এই ফর্মুলায় অ্যাপ্লাই করব। তাহলে সিরিজ আর প্যারালাল আমরা বুঝে গেছি। ক্লিয়ার নাকি কারো অসুবিধা আছে বুঝতে? অসুবিধা থাকলে
বলে ফেলো, ফটাফট বলে ফেলো, নাহলে আমরা পরের দিকে এগোবো। কারণ আমাদের টার্গেট হচ্ছে কার্শফ লয়ে যেতে হবে, কারণ কার্শফ ল যতক্ষণ না যাব ততক্ষণ কিন্তু সার্কিটের ম্যাথ আমরা ভালো করে বুঝতে পারবো না এবং করতেও পারবো না। এবং নিটের জন্য কিন্তু এই কার্শফ ল খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কে তাহলে এতক্ষণ পর্যন্ত যেগুলো আলোচনা করা হলো সেগুলো নিয়ে কি কারো কোনো অবজেকশন আছে? কারো কিছু বুঝতে অসুবিধা যদি থাকে তাহলে এখন বলে ফেলো ফটাফট। কি না তাহলে স্যার বুঝতে পেরেছি, স্যার বুঝেছি। চলো নেক্সট হচ্ছে আমরা কোথায় যাব? কার্শফ। কার্শফের ক্ষেত্রে আমরা দেখব যে কার্শফের কি দুটো ল আছে। কার্শফের সবাই হয়তো দেখেছি যে কার্শফের দুটো ল, একটাকে বলা হয় কেসিএল আর একটা নাম হচ্ছে কেভিএল। সবাই হয়তো পড়েছি এতদিনে, তাই না? কারণ এগুলো সব প্রথমের দিকে আছে, আর পরীক্ষা যেহেতু এইচএস সামনেই চলে আসছে, ঘন্টা বাজাচ্ছে দরজার এতে ফাঁকে, তো এগুলো পারা উচিত, তবু আমি একবার বলে দিচ্ছি। তো এই কেসিএল আর কেভিএল এই দুটো জিনিস খুব ভালো করে বুঝতে হবে, তাহলে আমার বিশ্বাস যে সার্কিট থেকে যত রকমের ম্যাথ দিক না কেন আমি করে আসতে পারবো। শুধু এই দুটো লকে আমাকে ভালো করে বুঝে নিতে হবে, বাস আর কিচ্ছু নয়। যতই দিক আমাকে যতই টাফ দিক সার্কিটের ম্যাথ, ততই আমার এই কেসিএল আর কেভিএল হেল্পফুল হবে। যাই হোক, তো এখানে কেসিএল আর কেভিএল বলতে চাইছে কি সেটা দেখো। আমাদের যেটা স্টেটমেন্ট সেটা তো আমরা বইয়ে পড়ে নিয়েছি, তা আমি বারবার বলছি আমাদের স্টেটমেন্ট নিয়ে গল্প নয়, আমরা হচ্ছে যে স্টেটমেন্টটা আছে সেই স্টেটমেন্টটা ভালো করে বুঝতে হবে। কারণ অ্যাপ্লিকেশনের ওপর জোর দিতে হবে। নিটে চান্স পেতে গেলে বা জেইতে চান্স পেতে গেলে আমাকে সবথেকে বেশি যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হবে। যে যত বেশি অ্যাপ্লিকেশন করতে পারবে সে তত কিন্তু গেনার হবে ওইখানে গিয়ে, কারণ সেখানে কোনো স্টেটমেন্ট আসবে না, সেখানে সব অ্যাপ্লিকেশন। তো যাই হোক, তো এই কেসিএল আর কেভিএল এর আসল কাহিনীটা কি, এটা অনেকের কাছে একটু কঠিন মনে হয়। অনেকে স্টুডেন্ট আছে যে বলে কেসিএল কেভিএল কি বুঝতে পারি না। দেখো, আমি আজকে খুবই একদম ইজি করে বলার চেষ্টা করছি, একদম জাস্ট দুটো পয়েন্ট মনে রাখবো, কেসিএল কেভিএল এর শেষ গল্প, একদম গল্প শেষ। তাহলে আমরা প্রথমেই কেসিএল এর কথা আসি। তাহলে কেসিএল এর কি আসবো, যে কেসিএল এই যে এটা বলছি, তাহলে কার্শফ, কে মানে কার্শফ যে দিয়েছে আমাদের লটা তার নাম নিচ্ছি, সি মানে হচ্ছে কি কারেন্ট, আর ল হচ্ছে এল। এই হচ্ছে আমাদের গল্পটা। তাহলে এখানে দেখতে পাচ্ছি, তাহলে এর কে নিয়ে আমাদের কাজ নাই, একে নিয়েও আমাদের কাজ নাই, কে আর এল এর কাজ নাই, কাজ হচ্ছে কারেন্ট, এই সি এর হচ্ছে কাজ। আর একই রকম এখানেও ভি এর কাজ, ভি হচ্ছে ভোল্টেজ, একই রকম এটা কার্শফ, এটা ল, আর এখানে ভি মানে ভোল্টেজ। ক্লিয়ার? তাহলে এখানে কারেন্ট আর ভোল্টেজের কি করে ডিস্ট্রিবিউশন হচ্ছে সেটাই এখানে দেখার ব্যাপার বা জানার ব্যাপার, এবং সেটা কি করে ডিস্ট্রিবিউশন করব আমরা একটা সার্কিটের মধ্যে সেটাই আমরা এখানে জানবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা একটা সার্কিট দেখি, যে কোনো একটা সার্কিট, ইজি সার্কিটের কথাই ভাবি। ধরে নিলাম যে এটা আমাদের খুব সিম্পল একটা সার্কিট নিয়ে নিই। এখন এই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, দেখো এগুলো দিয়েছি মানে তো এগুলো রেজিস্ট্যান্স আছে। আর হ্যাঁ, আমরা সার্কিট কেন করি, এটা অনেক সময় হয়তো কোশ্চেন মনে হতে জাগতে পারে, এই সার্কিট করেই যাচ্ছে তখন থেকে, স্যারের মাথা কি খারাপ হয়ে গেছে? না, মাথা খারাপ হয়নি। তবে কি এই সার্কিট ছাড়া তো আমরা কিছুই করতে পারবো না, যে কারণ বাড়িতে যখন ইলেকট্রিসিটি আসবে তখন কিন্তু লাইট ফ্যান লাগাবো, আর লাইট ফ্যান লাগাবো মানেই হচ্ছে সেখানে একটা তার গুঁজতে হবে, মানে তার নিয়ে যেতে হবে। তাহলে তারটা যে নিয়ে যাচ্ছি, লাইটটাকে দিয়ে আবার লাইটটার একটা তার যাচ্ছে লাইটে ইলেকট্রিক্যাল এনার্জি নিয়ে আর একটা ইলেকট্রিক্যাল এনার্জি এখানে ট্রান্সফার হচ্ছে, মানে এইভাবে দুটো তার দেখবে যে কোনো জায়গায়, তখনই দেখবে যে কোনো বাল্ব বা যে কোনো ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট লাগাবে সেক্ষেত্রে দুটো তার কিন্তু অবশ্যই থাকে, তিনটে তারও অনেক সময় ব্যবহার করি যেটা আর্থিং থাকে। তো যাই হোক, তো এখানে সেই জন্য এই যে সার্কিট মানেই হচ্ছে, মোট কথা মনে রেখে দেবো, সার্কিট মানে আর কিছুই নয় যে একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টকে আমরা কি করছি, এনার্জি পাঠাবার রাস্তা তৈরি করে দিচ্ছি, এটাই হচ্ছে সার্কিট। একদম গোদা বাংলায় বলতে গেলে সার্কিট মানে কি, মানে এটা কি জিনিস, ঠিক আছে?
তার মানে সার্কিট মানে আসলে একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে কি যাবে, এনার্জি যাবে, ঠিক। তো এই ক্ষেত্রে আমাদের ধরে নিচ্ছি যে এখানে আমাদের ব্যাটারি লাগানো আছে, তাহলে বা ব্যাটারি বা আদার্স কোনো সোর্স হতে পারে, এসি হতে পারে। তো সেক্ষেত্রে কারেন্টটা এইভাবে যাবে, এই যাওয়ার পরে আমরা একটু আগে দেখলাম কি, যে যখনই দেখলাম এখানে জাংশন তৈরি হয়েছে, দেখো এটা জাংশন তৈরি হয়েছে কিনা, মানে রেলের ক্ষেত্রে আমরা কি বলি, সেই জাংশন বলি, যেমন আজিমগঞ্জ জাংশন বলি সবাই। তাহলে আজিমগঞ্জ জাংশন কেন বলেছি, বা এখানে ফারাক্কা জাংশন কেন বলা হয়, কারণ এখানে আমরা এদিক থেকে একটা রুট এসেছে না, আমরা এই থেকে যাচ্ছি, তাহলে জঙ্গিপুর থেকে একটা রুট গেল, ট্রেনের লাইন গেল, তাহলে সেই লাইনটা আবার কি হচ্ছে, এই আজিমগঞ্জে গিয়ে দেখবে একটা সোজা বেরিয়ে গেল, মানে এখান থেকে হয়তো এটা বেরিয়ে গেল, আর একটা এদিকে চলে গেল, রামপুরহাট লাইন চলে গেল। তাহলে দুটো লাইনের ওখানে কি হচ্ছে, মিলন ঘটছে, কোথায়, আজিমগঞ্জ বা ফারাক্কা, একই ফারাক্কা ওদিকে সাহেবগঞ্জ থেকে আসছে একটা লাইন, তো সেখানে যুক্ত হচ্ছে বলেই সেটাকে আমরা নাম দিচ্ছি জাংশন, আর অন্য কিছু নয়। তো এক্ষেত্রেও কিন্তু সেম ঘটনা, যে এই যে রেজিস্ট্যান্স থাকলো, আমাদের তিনটে রেজিস্ট্যান্সের কথা বলছি, তাহলে তিনটে পথে আমি তিনটে রেজিস্ট্যান্স লাগিয়েছি। এখন এখান থেকে যখন কারেন্টটা যাচ্ছে এই পথে, তাহলে এই পথে এসে কারেন্টটা কি হচ্ছে, এখানে দেখো এইদিকে তো রাস্তা একটা যাচ্ছে, এদিকে একটা রাস্তা যাচ্ছে, তার মানে এই দুটো রাস্তার এখানে কিন্তু এই রাস্তাটার সঙ্গে মিলছে, তাহলে এই দুটো রাস্তা কার সঙ্গে মিলছে, এই রাস্তাটার সঙ্গে মিলছে, তাই না? তাহলে এখানে আমাদের একটা জাংশন তৈরি হচ্ছে। তাহলে এই কেসিএল কোথায় অ্যাপ্লিকেবল, খুব ভালো করে মনে রেখে দেবো, জাংশন থাকলে সেই জাংশনে কেসিএল অ্যাপ্লিকেবল, জাংশন ছাড়া কেসিএল অ্যাপ্লাই করা যাবে না, ক্লিয়ার? যেখানে যেখানে জাংশন থাকবে সেখানে সেখানে আমাদের এই কেসিএল আসবে। কেন? জাংশনের সঙ্গে এই সম্পর্কে আমি আগেই বলেছি যে এই যে সি মানেই হচ্ছে কারেন্ট, তাহলে জাংশন যখনই তৈরি হলো তখনই কিন্তু কারেন্টটা ভাগ হওয়ার ব্যাপার থাকবে, তার আগে ভাগ হওয়ার ব্যাপার থাকবে না, ক্লিয়ার না নয়? কারণ এখানে কারেন্ট আসলো, এই কারণ এবার এখানে যদি জাংশন না থাকতো তাহলে তো এই পথে বেরিয়ে যেত বা এই পথে বেরিয়ে যেত, একটাই রাস্তা, এটা নাই, ধরো এটা থাকলো না, তাহলে কি এইভাবে বেরিয়ে গেল এদিকে, বা এইভাবে এদিকে বেরিয়ে গেল, তাই তো? তাহলে কিন্তু এখানে যখন দুটো রেজিস্ট্যান্স থাকছে, মানে দুটো পাথ থাকছে, তখন কিন্তু এখানে আমাদের কি হচ্ছে, যে এদিকে গাড়িটা যাবে নাকি এদিকে গাড়িটা যাবে, মানে একটা রামপুরহাটের দিকে যাবে নাকি আমরা হাওড়া যাব, এই দুটো রাস্তা পাচ্ছি, তাহলে আমাদের এখানে একটা কি ভাগ হচ্ছে, কি যে এইখানে যা এলো ট্রেন, সব ট্রেনগুলো কিছু ট্রেন এদিকে যাবে, কিছু ট্রেন এদিকে যাবে, হলো। সেম ভাবে আমরা এই সি কে দেখবো কারেন্ট, তাহলে কারেন্ট যেই আসলো, তাহলে কারেন্ট যেহেতু একটা পথের মধ্য দিয়ে যেতে পারে, সেই জন্য কি হচ্ছে, যে যখনই দেখবে যে একটা জায়গায় গিয়ে দুটো তিনটে রাস্তা পেয়ে যাচ্ছি, তখন স্বাভাবিকভাবেই আমাদের মাথায় আসবে যে কারেন্ট তাহলে কিন্তু একটা পথকে বেছে নেবে না, তাহলে যতগুলো পথ আছে সেই প্রত্যেকটা পথ দিয়ে কিছু না কিছু পরিমাণ কারেন্ট সেখানে যাবে, ঠিক আছে? তাহলে সেই জন্য আমাদের মনে রাখতে হবে, দেখি কেসিএল অ্যাপ্লাই করব কোথায়, জাংশনে, প্রত্যেকটা যেখানে যেখানে জাংশন থাকবে সেখানে সেখানে কেসিএল অ্যাপ্লাই হবে, এটা প্রথম কথা মনে রাখবো। দ্বিতীয় কথা বললাম কি, যে তাহলে এটা কি হবে, দেখো এখান থেকে একদম খুব সিম্পল লজিক, আমরা ছোটবেলায় যে সমস্ত কথাবার্তা বলেছি সেই কথাবার্তা, ফিজিক্স আমরা না পড়লেও হবে, ঠিক? তাহলে কি, যে আমরা জানি যে জমা আর খরচের হিসেবটা জানি সবাই, তাই না? ছোট থেকেই আমরাকে এগুলো শেখানো হয়েছে, যে আমি 5 টাকা দিলাম, দিয়ে দুটো ভিখারি আসলো, দুটো ভিখারিকে 2 টাকা দিলাম, একজনকে 3 টাকা দিলাম, তাহলে আমার কাছে আর 5 টাকা থাকলো না। তা সেম ভাবে এইভাবেই চলবে, কি যে আমাকে এখানে একটা কারেন্ট দেওয়া হয়েছিল, সেই কারেন্টটা ধরে নিচ্ছি I1, এই কারেন্টটা তাহলে এদিকে যাচ্ছে কিছু পরিমাণ, এই কারেন্টটা কিছু পরিমাণ এদিকে, তাহলে আমি ধরে নিচ্ছি যে এদিকে যে কারেন্টটা যাচ্ছে সেটা I2, এইদিকে যে কারেন্টটা যাচ্ছে সেটা I3। তাহলে স্বাভাবিকভাবে এখানে কি হয়, যে I1টা তো টোটালটা তো I1টা এসেই তো দুটো ভাগে ভাগে হচ্ছে, এদিকে একটা গেছে এদিকে একটা গেছে, তাহলে I1 সমান I2 প্লাস I3 হওয়া উচিত, হ্যাঁ না? হ্যাঁ কি না? একদম ছোটবেলার জিনিস থেকে, আমি ফিজিক্স এখন ধরছি যে পড়ছি না, ছোটবেলায় যে সমস্ত হিসেবগুলো বাড়িতে শেখাইছে সেই হিসেব অনুযায়ী এটা হয় কি হয় না, হওয়া উচিত, তাই তো? তো তাহলে I1 সমান I2 প্লাস I3 হওয়া উচিত, মানে এটাই হয় সাধারণত, যে আমার কাছে 5 টাকা ছিল, আমি একজনকে 2 টাকা দিয়েছি, একজনকে 3 টাকা দিয়ে দিয়েছি, তাহলে আমার কাছে এখন কিছুই নাই। তো এই তো কারেন্টটা এখানে বসে থাকবে না, কারেন্ট মানে ফ্লো করবে, কারেন্ট মানে যাচ্ছে, হয়েছে? তো এখানে তাহলে এইটা এবার বইয়ের ল্যাঙ্গুয়েজে আসি, তাহলে বইয়ের ল্যাঙ্গুয়েজ কি বলছে,
যে এই যে কোনো একটা জাংশন যখন বলবো সেই জাংশনের টোটাল কারেন্ট জিরো। এটা হচ্ছে বইয়ের মুদ্রা কথা কেসিএল এর টোটাল কারেন্ট একটা জাংশন ইজ জিরো। তার মানে এখানে ও বলতে চাইছে, বই বলতে চাইছে যে I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু জিরো হবে, তাই তো? এটা বলতে চাইছে বইতে। তাহলে এবার এটার সঙ্গে এটা মিলবে না? মিলবে? মিলবে না। কেন মিলবে না? কারণ আমি এখানে I1 সমান I2 প্লাস I3 লিখেছি। হ্যাঁ মিলবে। কিরকম মিলবে? দেখো, যাদের কারেন্টকে আমাদের কি কারেন্ট যখন বলবো, এটা কিন্তু ছোটবেলায় পড়েছিলে, হয়তো ক্লাস 10-এ পড়েছিলে, এরকম একটা কোশ্চেন থাকে সব সময় যে কারেন্টের ডিরেকশন থাকা সত্ত্বেও কারেন্ট কিন্তু ভেক্টর রাশি নয়, স্কেলার রাশি। কেন? কে বলতে পারবে? বলে ফেলবো দেখি ফটাফট। এবার ছোটবেলায় পড়েছি আমরা। সরি একটু অসুবিধা হচ্ছে, হ্যাঁ ঠান্ডা লেগে গেছে প্রচুর। কে কে বলতে পারে? বলো বলো, তাড়াতাড়ি বলো। এটা জানি তো, ক্লাস 10-এ ছিল এগুলো। কি আনসার পাওয়া যাবে না? যাবে কি যাবে না? আচ্ছা তাহলে আমি দিয়ে দিচ্ছি আনসারটা। আনসার মনে হচ্ছে পাওয়া যাবে না। সবাই চুপচাপ, সবাই চুপচাপ থাকলে হবে না তো। হ্যাঁ হ্যাঁ না হয় না। ফিজিক্স পড়তে এসেছি মানে কি যে আমাকে চুপচাপ থাকলে হবে না, একটু চনমনে ভাব থাকতে হবে, তবেই না ফিজিক্স পড়া হবে। তা চনমনে ভাব থাকা মানে কি স্মার্টলি আনসার দিতে হবে, হয় হ্যাঁ না হয় না। চুপচাপ বসে থাকলে হবে, সময় নষ্ট, আর কিছুই না। তাহলে সেক্ষেত্রে কি আমরা পড়েছিলাম যে আই মানে কারেন্টকে আমরা কি বলি? ভেক্টর রাশি নয়, স্কেলার রাশি। কিন্তু আমরা দেখেছি যে ভেক্টরের যখন ডেফিনেশন পড়ি তখন বলেছিলাম, মানে ছোটবেলার কথা বলি, সেক্ষেত্রে ডিরেকশন এবং ভ্যালু দুটোই যদি থাকে তাহলে সেগুলোকে আমরা ভেক্টর রাশি বলেছিলাম। ক্লিয়ার? কিন্তু এখন সমস্যা হচ্ছে কি যে আমাদের কারেন্টের ক্ষেত্রে কারেন্ট যখনই বলবো তখনই বলতে হয় যে কোন দিক থেকে কোন দিকে ফ্লো করছে। কারেন্ট মানে কোন দিক থেকে কোন দিক ফ্লো করবে সেটা অবশ্যই বলতে হবে। কেন? আমি একটু আগেই বললাম সেটা, যদিও ভালো করে সবাই হয়তো শুনেনি। তাহলে দেখো এখানে আমি যখনই কি হচ্ছে যে ব্যাটারি এঁকেছিলাম, তাহলে ব্যাটারি থেকে কারেন্ট যাচ্ছে, আমি বলেছিলাম ব্যাটারি কোন দিক থেকে কারেন্ট যায়? পজিটিভ থেকে কারেন্ট যায়। কোন দিকে? পজিটিভ থেকে নেগেটিভে কারেন্ট আসে, হ্যাঁ কি না? পজিটিভ থেকে নেগেটিভে। তার মানে এই যে এখানে বলতে যাচ্ছি কারেন্টের সৃষ্টি যখনই তৈরি হচ্ছে, কারেন্ট তো মানে কি একটা জায়গায় বসে থাকার জন্য কারেন্ট হয় না, কারেন্ট কোনোদিন বসে থাকে না। আমার টিউশন আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে কি করাবে? তোমার টিউশন আছে তো। তো যাই হোক, তো এক্ষেত্রে আমাদের কি এই যে কারেন্টটা, তাহলে সেই কারেন্টটা কি হচ্ছে একটা ডিরেকশন থাকবে যে আমরা ফ্লো করছি, একটা জায়গায় বসে তো থাকবে না। সেটা সবসময় জল, যেমন জল কোনো জায়গায় বসে থাকে থাকে না, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সবসময় মুভ করতে থাকে। তো এই হচ্ছে ব্যাপার। যদি হ্যাঁ কখন মুভ করবে, পোটেনশিয়াল ডিফারেন্স যদি থাকে তবেই হবে, না হলে নয়। তো এই ক্ষেত্রে আমাদের তো ব্যাটারি দিয়েছি মানে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়েছে অলরেডি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে কারেন্টটা ফ্লো করবে, এটা স্বাভাবিক। তো এক্ষেত্রে আমাদের কি হচ্ছে যে এই যে কারেন্টটা ফ্লো করছে, তাহলে কি কিন্তু এটা ভেক্টর বলা হয় না কেন? তাহলে বলা হয় না এই কারণে যে এই ভেক্টর যোগের সূত্র মানে না। ভেক্টর যোগের আমাদের যে সামান্তরিক ল আছে, তারপরে ত্রিভুজের সূত্র আছে, এই যে সমস্ত সূত্রগুলো আমরা বানিয়েছি ভেক্টর আমরা যখন যোগ করি বা বিয়োগ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যালজেব্রিক যে প্রসেসে আমরা যোগ বা বিয়োগ করি সেটা কিন্তু করি না, সেটা আলাদা প্রসেসে ভেক্টরের যোগ বিয়োগ করতে হয়। তো সেই প্রসেস অনুযায়ী কিন্তু আমাদের এই কারেন্টকে নেওয়া হয় না, ঠিক আছে? মানে ভেক্টর যোগের যে সমস্ত ল, সেই সমস্ত ল এই কারেন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই হয় না। ক্লিয়ার? তো সেই কারণে হচ্ছে এটাই কারেন্টটাকে আমরা কি ভেক্টর রাশি বলতে পারি না। তো এই ভেক্টর রাশি এখন যেটা বলছিলাম এইটার কথা, সেটা কি যে এই যে কারেন্টটা ঢুকছে এখানে, আমাকে ডিরেকশনের কথা বলবো যখনই, তখন দেখো কারেন্ট যেটা ঢুকছে সেই কারেন্টটা তো এখানে এদিকে বা এদিকে বেরোচ্ছে। তাহলে মাথায় রাখতে হবে কি যে আমাকে এখানে কিন্তু ডিরেকশনের কথাটা ভাবতে হবে। তাহলে এখানে ভাববো কি ডিরেকশন, যে যেটা ঢুকছে সেটাকে যদি আমরা পজিটিভ ধরি, তাহলে যেগুলো বেরোবে তার ডিরেকশন তো উল্টো, বেরোচ্ছে মানে বেরিয়ে যাচ্ছে, তাহলে ডিরেকশন উল্টো হবে। ঢোকার রাস্তা আর বেরোনোর রাস্তা তাহলে উল্টো হচ্ছে, কি হয় না? তাহলে উল্টো হওয়ার জন্য কিন্তু এটা নেগেটিভ হবে, ঠিক আছে? তাহলে যেগুলো ঢুকছে সেগুলোকে যদি আমরা পজিটিভ ধরি, বেরোবে যেগুলো সেগুলোকে নেগেটিভ ধরবো। আর যদি উল্টোটা ধরি, কি উল্টোটা, যে যারা
আমাদের বেরোচ্ছে তারাকে যদি পজিটিভ ধরি তাহলে যে ঢুকবে সে কিন্তু নেগেটিভ হবে, মানে উল্টো। মোট কথা হচ্ছে ঢোকা এবং বাইরে বের হওয়া এই দুটোর কিন্তু আমাদের পরস্পরের উল্টো ডিরেকশনে কাজ করছে। ক্লিয়ার? তো সেই কারণে হচ্ছে আমাদের এখানে এই I2 আর I3 কে আমরা মাইনাস হিসাবে দেখব, বা I2 কে পজিটিভ আর I3 কে আমরা যদি পজিটিভ ধরি তাহলে এই I1 কে মাইনাস ধরব, যে কোনো একটা। আমরা যদি ঢোকাগুলো বললাম একটু আগে, যে ঢোকাগুলো যদি পজিটিভ ধরি তাহলে বেরোনোটা মাইনাস ধরবো, আর বেরোনোগুলো যদি আমরা পজিটিভ ধরি তাহলে ঢোকাটা নেগেটিভ ধরবো। বোঝা গেল? তো সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, দেখো এটা বা এটা যে কোনো একটা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু দেখো এটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে KCL আমরা বুঝলাম কি, এত কিছু বলা হচ্ছে বোঝানোর জন্য। এবার যেটা মনে রাখতে হবে KCL এর, সেটা হচ্ছে যে আমাদের জাংশন যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে KCL অ্যাপ্লাই করব, এবং এই KCL মানেই হচ্ছে ওই যে জাংশন থাকবে সেই জাংশনের টোটাল কারেন্ট জিরো, সেই জাংশনের টোটাল কারেন্ট জিরো। তাহলে এই দুটো জিনিস আমরা KCL এ মনে রাখবো। বোঝা গেল? আর KVL এর ক্ষেত্রেও দুটো জিনিস মনে রাখবো। তাহলে আমাদের KCL KVL কি, KCL কি কঠিন মনে হচ্ছে? তাহলে কোথায় অ্যাপ্লাই করতে হবে আর আমাদের লটা কি এইটুকু জাস্ট জেনে রাখতে হবে, আর বেশি কিছু না জানলেও হবে। আচ্ছা, এবার KVL এর কথা বলি। কি KCL কি কঠিন লাগলো নাকি? কি কোনো রেসপন্স নাই কেন? এই করে কি আর হয়? আচ্ছা, KVL কোথায়? KVL হচ্ছে যে আমাদের কখন থাকবে, যখন আমরা একটা লুপ পাবো। লুপ, ঠিক আছে? লুপ মানে কি, একটা সার্কিটের অংশকে আমরা লুপ বলি। হয়তো অনেক বড় একটা সার্কিট, মানে অনেক বড় একটা সার্কিট মানে কি, এটা বাস্তবে যদি আমরা বুঝতে যাই তাহলে কি, আমার একটা এই পুরো একটা বাড়ি আছে, পুরো বাড়ির মধ্যে 3-4টা ঘর আছে। তাহলে এই পুরো বাড়িটার মধ্যে 3-4টা যে ঘর, মানে পুরো বাড়িটাকে আমি আমার কি করছি, পার্টিশন দিয়ে দিয়ে ছোট ছোট ঘর বানিয়েছি। তাহলে এই যে এক একটা ঘর পেলাম, এই ঘরগুলোকে কি বলবো, এই বাড়িটার অংশ, তাই না? তাহলে সেক্ষেত্রে একই রকম ভাবে যে যদি আমরা একটা বড় সার্কিট থাকে, তাহলে সেই বড় সার্কিটের মধ্যে যে আমরা অনেকগুলো রেজিস্ট্যান্স লাগিয়েছি, মানে অনেকগুলো ফ্যান লাগিয়েছি, পাখা লাইট লাগিয়েছি, তো সেগুলোকে কি করেছি, যে আমরা এক একটা জায়গায় লাগাইছি। মানে এই ঘরটা একরকম ভাবে ওয়ারিং করেছি, ওই ঘরটা আর এক রকম ওয়ারিং করেছি। তাহলে এই ঘরের যে ওয়ারিংটা করা হয়েছে, মানে এখানে যে সার্কিটটা বানানো হয়েছে, সেই সার্কিটটাকে আমি কি বলবো, একটা লুপ হিসাবে দেখব। কেন? কারণ আমার গোটা বাড়িটাই তো সার্কিট হয়ে আছে। তাহলে গোটা বাড়িটার সার্কিটের একটা ছোট্ট অংশ হচ্ছে এই ঘরের সার্কিটটা, তাহলে সেটা হচ্ছে একটা লুপ। ঠিক আছে? এবং এই লুপটা কিরকম হবে, বদ্ধ লুপ অবশ্যই হতে হবে, বদ্ধ লুপ হতে হবে, ক্লোজড। তাহলে এই ক্লোজ, আমি তাহলে একটা জাস্ট ছোট্ট একটা জিনিস নিয়েই কথা বলি, তাহলে বড় কিছু পরে আসবো। কি, এখানে আমরা ব্যাটারি একটা দিয়ে দিয়েছি, ধরে নিচ্ছি এটা আমাদের একটা রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, ছোট ছোট জিনিস আগে বুঝবো। তাহলে এখানে ব্যাটারি আছে, এখান দিয়ে কারেন্ট পজিটিভ থেকে যাবে, সবসময় মাথায় রাখবো পজিটিভ থেকে কারেন্ট যাবে নেগেটিভের দিকে। তো এইভাবে কারেন্টটা রোটেট করছে। এখন গল্প হচ্ছে কি, তাহলে আমি এই ধরলাম এই ছোট্ট একটা সার্কিটের কথা বললাম। এই সার্কিটটা দেখে নাও একটা বদ্ধ সার্কিট হয়েছে, তার মানে এখান দিয়ে কারেন্ট এসে এখান দিয়ে ফ্লো করে আবার এখানে চলে আসলো। ব্যাটারি পুরো সার্কিট না হলে কিন্তু এখানে কারেন্টকে পারমিট করবে না, কারেন্ট যাবে না। এখানে রাস্তায় যদি আমি এখানে কেটে দিই তাহলে কিন্তু এখানে কোনো কারেন্ট ফ্লো করবে না। তার মানে বদ্ধ পথ অবশ্যই হতে হবে কারেন্ট ফ্লো করার জন্য। তো এই ক্ষেত্রে কি হলো, এখানে একটা লুপ তৈরি হলো, কি হলো, লুপ তৈরি হলো, বা এটা আমরা পুরোটাই সার্কিট ধরে নিচ্ছি। তাহলে এখানে আরেকটা রেজিস্ট্যান্স থাকতে পারে, রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, ধরে নাও রেজিস্ট্যান্স দিলাম আরেকটা, সেটা R2 নাম দিয়ে দিলাম। এখন এইখানে যে কারেন্টটা গেল, তাহলে কারেন্টের একটা ভ্যালু থাকবে, ধরে নিচ্ছি I, সেই কারেন্টের ভ্যালুটা। তাহলে এক্ষেত্রে কারেন্ট যখন যাচ্ছে, তাহলে এর মধ্যে দিয়ে কতটা, IR1। তাহলে আমি এখানে আসছি KVL এর কথা বলেছে, V মানে ভোল্টেজ। তাই ভোল্টেজটা কি বলছে, যে এখানে যে সাপ্লাই ভোল্টেজ থাকবে, মানে আগেরটা বললাম টোটাল কারেন্ট অ্যাট এ জাংশন ইজ জিরো, সেটা হচ্ছে কি KCL। KVL বলছে কি, যে টোটাল ভোল্টেজ ইন এ লুপ, ঠিক আছে, ইন এ লুপ, লুপ মিন্স এখানে ক্লোজড লুপের কথা বলছি, ইন এ লুপ ইজ জিরো, টোটাল ভোল্টেজ ইন এ লুপ ইজ জিরো। হয়েছে কেমন,
এটা আমি ভাঙি এবার বিশ্লেষণ করি। তাহলে কি ধরে নিচ্ছি আমার এইখানে যে ব্যাটারিটা সাপ্লাই আছে সেই সাপ্লাই ব্যাটারি আমাকে কত ভি ভোল্ট দিচ্ছে, ঠিক আছে। এই ভি ভোল্টটা তাহলে কি কার মধ্যে দিয়ে পাস করবে, এখানে লাইটটা সে তাকে জ্বালাতে সাহায্য করছে, ভোল্টেজ মানে কি এনার্জি, তাই না। তো এবার এটা হলো, এবার এখানে লাইট আরেকটা লাইট আছে তাকে জ্বালাতে সাহায্য করছে, তার মানে এখানে যে এনার্জিটা সেই এনার্জিটা কে কে ব্যবহার করছে, এ ব্যবহার করছে, এ ব্যবহার করছে, তাই তো। তো একই রকম এখানে যে এ দিচ্ছে আর এরা হচ্ছে নিচ্ছে, দুজনেই নিচ্ছে, হ্যাঁ না, দুজন নিচ্ছে। তাহলে নেওয়াটা আমরা আগেরটা যেমন বললাম যে বেরোনোটা যদি আমরা পজিটিভ ধরি তাহলে ঢোকাটা নেগেটিভ ধরবো, বা ঢোকাটা যদি পজিটিভ ধরি তাহলে বেরোনোটা নেগেটিভ ধরবো, উল্টো কাজ হচ্ছে। এখানেও ঠিক একই রকম যে এই যে ব্যাটারি, সেই ব্যাটারিটা এনার্জি দিচ্ছে আর এরা খরচ করছে, তাই তো। তাহলে এই সেন্স লাগিয়ে আমরা কি বলতে পারি যে এখানে যে খরচ করবে সে যদি পজিটিভ ধরি তাহলে যে সঞ্চয় করে রেখেছে মানে যে আমাকে দিচ্ছে তাকে আমরা নেগেটিভ ধরবো, বা যে সঞ্চয় করে আগে রেখেছে যে আমাকে দিচ্ছে তাকে যদি পজিটিভ ধরি, খরচ যারা করছে তাকে নেগেটিভ ধরবো, তার মানে তারাও এর উপর ডিপেন্ডেন্ট হয়ে আছে, ঠিক আছে। তো এই সেন্স আমাদের রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। তাহলে টোটাল ভোল্টেজ তাহলে কি হবে, এখানে আমরা ভোল্টেজ কি পাবো V1 I ইনটু R1, V1 সমান I ইনটু R1, ভোল্টেজের গল্প মানে এখানে তো আমি এনার্জি দিয়েছি, তাহলে এই এনার্জির মধ্যে এ কতটা এনার্জি খরচ করেছে, এ কতটা এনার্জি খরচ করেছে সেটা আমরা হিসেব রাখবো, কারণ শুধু কারেন্টের তো আমরা এখন হিসেব রাখবো না, এখন আমরা এনার্জির হিসেব রাখবো, ভোল্টেজের কথা বলছি, সেই জন্য ভোল্টেজের গল্প আসবে, কারেন্টের গল্প আসবে না, ঠিক আছে। তাহলে যখনই ভোল্টেজের গল্প আসবে তখন কিন্তু আমাদের এই লুপের গল্প আসবে, আর লুপে যখনই করব তখন বলবো টোটাল ভোল্টেজ ইন এ লুপ ইজ 0। তার মানে এখানে V1 ধরলাম, এখানে V2 হচ্ছে কত হবে IR2 হবে, বা এখানে I আলাদাও হতে পারতো, যাই হোক আমাদের এখানে মূল কথা হচ্ছে যে এখানে V1 এ খরচ করেছে, এখানে এ V2 খরচ করেছে। তো এ অনুযায়ী এ V ইকুয়াল টু V1 প্লাস V2, এটা ছোটবেলায় আমরা পড়েছি একই রকম, যে আমার কাছে আমাকে বাবা 10 টাকা দিয়েছিল, দিয়ে আমি 5 টাকার মশলা মুড়ি খেয়েছি আর 5 টাকা আমি কি করেছি সাইকেল চলেছি, তাহলে 10 টাকা শেষ। তা এইটা হচ্ছে হিসেবটা, ছোটবেলার হিসেব ছিল, একই রকম এখনো বড়বেলার এই হিসেবে, ফিজিক্স এখানে নাই। এবার ফিজিক্সের গল্পটা কি যে এখানে সাইনটা আমাকে ধরতে, আমি বলেছি টোটাল ভোল্টেজ 0, তার মানে V হচ্ছে এখানে সরি এখানে আরেকটা নাম দিয়ে দিই, V3 নাম দিয়ে দিই, হ্যাঁ। তো এখানে আমি বললাম যে এখানে V3 প্লাস V2 প্লাস V1 ইকুয়াল টু 0 হবে। এটা হচ্ছে বইয়ের কথা, কি কেভিএল যখন পড়েছি তখন, বা কারশফের কথা, কারশফ দিয়েছে মানে কারশফের কথা, তাই না। তো সেক্ষেত্রে আমাদের কি হবে, দেখো এখানে আমরা V3 সমান কি হচ্ছে মাইনাস V2 প্লাস V1 পাচ্ছি, তার মানে আমি বললাম একটু আগে কি যে যারা খরচ করছে তারাকে আমরা যদি মাইনাস ধরি, যে দিচ্ছে সে পজিটিভ থাকবে, আর উল্টোটা যদি ধরো তাহলে একই রকম, যদি এটাকে পজিটিভ ধরে নিই তাহলে এ নেগেটিভ হবে, মাইনাস চলে আসবে এদিকে, ক্লিয়ার। তাহলে আমরা এটা হচ্ছে কেভিএল এর কথা, তাহলে কেভিএল যেখানে যেখানে লাগাবো সেখানে হচ্ছে কি করতে হবে আমাদের, যে এইভাবে করতে হবে, ঠিক আছে। তাহলে কেসিএল আর কেভিএল কি কারো কথা বুঝতে অসুবিধা হচ্ছে, হ্যাঁ কি না, বাজে ওটা কে অসুবিধা আছে, তাহলে আমরা অঙ্কে যাবো এখন, না হলে এইটা যদি সমস্যা থাকে তাহলে আগে এটা দূর করতে নাই, তাহলে আমরা অঙ্কে আসি। আচ্ছা আচ্ছা এর আগে মানে কারশফে অঙ্কেতে ঢোকার আগে আমি রেজিস্ট্যান্স দিয়ে কিছু ইয়ে করে নিই, প্র্যাকটিস করে নিই, তারপরে আমরা ওদিকে ঢুকবো, ঠিক আছে, ওই বড় সার্কিটে ঢুকবো। তা আমি সিম্পল কিছু সার্কিট এখানে ড্র করছি, সেই সার্কিটগুলোর ক্ষেত্রে যারা যারা পারবে তারা তারা কিন্তু রেসপন্স করবে যে এখানে কতটা রেজিস্ট্যান্স হতে পারে, ঠিক আছে। খুব সিম্পল ভাবে আমরা এগোবো, প্রথমেই বড় সড়ো দিকে যাব না ভাবছি আমি,
আচ্ছা, এটা আমরা নাম দিয়ে দিচ্ছি R1, R2, R3 বা সবই R ধরে নাও, R সব R। আচ্ছা, এই হচ্ছে আমাদের সার্কিট। তো আমাকে বের করতে বলেছে, আচ্ছা এখানে নাম দিয়ে দিই একটা A পয়েন্ট, এই পয়েন্টটা A পয়েন্ট, এটা হচ্ছে B পয়েন্ট। তাহলে আমি বের করতে চাইছি যে A আর B এর মধ্যে তুল্য রোধ কত হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে চাইছি। কি হবে ফটাফট বলে দাও, যদি কারো জানা থাকে। কে হবে না হবে না? কে কথা বলো, হবে? একদম ইজি। এটা মানে এক্সপেক্ট করা যেতে পারে, কারণ কদিন পরেই তো এক্সাম আছে, এগুলো পারা উচিত মিনিমাম। 5 প্লাস 5 প্লাস 5/2 5/2 আর এটা যেটা লিখলাম সেটা তো নাকি? যেটা এটা এটার কথাই বলছো তো নাকি? যাই হোক, তো এটা হলে হবে। আর যাদের হচ্ছে না, আর কেউ রেসপন্স করছে না কেন? কতজন আছে? এই কতজন আছে? আছে দুজন আছে তো এখানে হচ্ছে একটা এই দুটো দেখো, আগে দেখে নিতে হবে যে এখানে আমাদের কারেন্টটা ভাগ হওয়া অনুযায়ী সার্কিটটা দেখো। একজন, হ্যাঁ একজন। তো এক্ষেত্রে আমাদের এই রেজিস্ট্যান্সটা এখানে এসে এর মধ্যে দিয়ে কারেন্ট আই যাবে, তারপরে এখানে এসে দুটো ভাগে ভাগ হচ্ছে, এদিকে যাচ্ছে কিছু আর এদিকে যাচ্ছে। তাহলে কারেন্ট ভাগ হচ্ছে কোথায়? এই দুটোর মধ্যে কারেন্ট ভাগ হচ্ছে। তাহলে এই দুটো আমাদের কি থাকবে? এই দুটো আমাদের প্যারালাল কানেকশন হচ্ছে। তাহলে প্যারালাল কানেকশন এই দুটো, তাই তো? তাহলে প্যারালাল কানেকশন যদি হয়, তাহলে এই দুটোর কথা আমরা যদি ভাবি শুধু, তাহলে আমরা ধরে নিচ্ছি এই দুটোর জন্য স্মল আর যদি হয়, তাহলে সেক্ষেত্রে 1/r প্লাস 1/r এটাই হওয়া উচিত। তার মানে হচ্ছে কি আমাদের এখান থেকে স্মল r ইকুয়াল টু ক্যাপিটাল R/2 হবে। মানে এই দুটো মিলিয়ে যে রেজিস্ট্যান্সটা হবে সেটা হচ্ছে R/2। এই দুটো মিলে মানে এখানে এই দুটো রিপ্লেস করছে বাই R/2। তাহলে এবার এইটা আর এইটা, এই তিনটে কি সিরিজে হয়ে গেল। দেখো এখানে তো আর কারেন্ট ভাগ হওয়ার কোনো জায়গা নাই, এর মধ্যে দিয়ে যা যাবে এখানে সেম, এখানেও সেম যাবে কারেন্ট, কারণ রাস্তা তো একটাই। তো এখানে তাহলে কি হচ্ছে, এবার এরা তিনটে আমরা জাস্ট যোগ করে নেব, তাহলে আমাদের শেষ হয়ে যাবে অঙ্ক। তাহলে এটা যদি করা যায় তাহলে হচ্ছে কত, 2 হচ্ছে আমাদের লসাগু হবে এলসিএম, আর 2r, এটা r, এটাও 2r, তাহলে 2 2 4 5/2r। বোঝা গেল? যারা অসুবিধা ছিল, যে পারলো সে তো ভালো, আর যাদের অসুবিধা ছিল তাদের হচ্ছে এইভাবে করতে হবে। ঠিক আছে, যে আগে দেখে নিতে হবে যে কারেন্টের ডিরেকশনটা কি হচ্ছে, তার উপরে ডিপেন্ড করবে যে আমাদের কোনটা সিরিজ কোনটা প্যারালাল হচ্ছে। এবার এইটা দেখার পরে আমাকে এই প্যারালালগুলো যেগুলো থাকবে মিডিলে বা আরও সাইডে থাকতে পারে,
সেগুলোকে আমরাকে সলভ করে নিতে হবে, তারপর রেজিস্ট্যান্স যেগুলো সিরিজে থাকবে সেগুলো আমরা করব একটু একটু করে, মানে সার্কিটটা আস্তে আস্তে সিম্পলিফাই করতে হবে, এইটা হচ্ছে আমাদের কাজ। তো যাই হোক, তো এখানে যে 5/2 আর বলেছে তাকে বিশেষ ধন্যবাদ। আচ্ছা, এরপর হচ্ছে তাহলে এটা হচ্ছে, এগুলো কিন্তু করতে হবে কারণ এগুলো হচ্ছে বেসিক জিনিস, আর এগুলো এক্সপেক্ট করাই যেতে পারে কারণ হচ্ছে সামনে এক্সাম আছে। আচ্ছা, এটা আমি আরেকটা দিচ্ছি একই রকম করে, যেহেতু একজনই আনসার দিল আর বাকিগুলো আনসার দিল না। ধরে নাও এটা দেওয়া আছে, তো এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট নাম দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে আমি বলছি যে এখানে সেম আর এই দিয়ে দিই সবগুলো, তাহলে আমাদের করতে তার সুবিধা হবে। মানে জাস্ট আমি কনসেপ্টটা মাথার মধ্যে একেবারে যেন পার্মানেন্ট ভাবে থেকে যায় সেই ব্যবস্থাটা করার চেষ্টা করছি, জানি না কতটা পারবো। তো যাই হোক, এ আর বি এই দুটো পয়েন্টের মধ্যে আমাদের কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আবার বের করতে বলেছি। তাহলে আমাদের আনসারটা কি হবে, কে পারবে ফটাফট করে দাও, করে ফেলো দেখি। একদম খুব ইজি দিয়েছি। R/2 হবে স্যার। হ্যাঁ, R/2 R/2 আর এটাই কি উত্তর হবে? নাকি আরো কিছু হবে? 1/r হচ্ছে 1/r। আচ্ছা, একজন 1/r বলেছে আর একজন R/2 বলেছে, তাই তো? তার তো এখানে দ্বন্দ্ব লেগে গেল যে কার কোনটা ঠিক হবে, তাই না? আর কেউ আছে কি বলবে এরকম, নাকি দেখবো আমি? বলার থাকলে বলে ফেলো। দেখো, প্র্যাকটিস নিজেকেও করতে হবে, ঠিক আছে? শুধু চুপচাপ বসে থাকবো তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? চুপচাপ বসে থাকলে হবে না। দেখো, প্রথমেই আমি বললাম কি যে এখানে এই দুটো পয়েন্ট আমি দেখব, এ আর বি। তাহলে এ পয়েন্ট থেকে স্টার্ট করে এখানে দেখতে হবে যে আমাকে বের করতে বলছে কোন দুটো পয়েন্টের মধ্যে, তুল্য রোধ বের করতে বলছে কোন দুটো পয়েন্টের মধ্যে, যেমন ঠিক ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা বলেছিলাম সেরকম। তাহলে এ আর বি দুটো পয়েন্ট পেয়েছি, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে তাহলে এবার একটা পয়েন্ট দিয়ে কারেন্ট ঢোকাবো আর একটা পয়েন্ট দিয়ে কারেন্ট বের করব, এটা হচ্ছে আমাদের বুঝতে হবে। হয় এখান দিয়ে ঢুকবে এখান দিয়ে বেরোবে, না হলে এখান দিয়ে ঢুকবে এখান দিয়ে বেরোবে, যে কোনো একটা। দুটো পয়েন্ট দিয়েছে, তার মানে দুটো পয়েন্টের যে কোনো একটা পয়েন্টের মধ্যে কারেন্ট ঢুকবে আর একটা পয়েন্ট দিয়ে কারেন্ট বেরোবে, ঠিক আছে? তো এক্ষেত্রে কি হচ্ছে যে আমরা যখন একটা পয়েন্ট, আমি ধরে নিচ্ছি যে এই পয়েন্টে আমার কারেন্ট ঢুকলো, এই পয়েন্টে কারেন্ট বেরিয়ে গেল, হলো। তাহলে এই মাঝে যে রাস্তাটা থাকলো, আমি একটু এটা বড় করে দিই তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে। এই পয়েন্টের মধ্যে বের করতে বলেছি, তাহলে এটা আমাদের বি পয়েন্ট, এটাই পয়েন্ট। তো এখান থেকে যে কারেন্টটা আসলো সেই কারেন্টটা দেখো প্রথমেই এই পয়েন্টে চলে এসেছে। তো এই পয়েন্টে এসে কি হচ্ছে, এই পয়েন্টে এসে তাহলে একটা জাংশন, তাহলে জাংশনে কি হচ্ছে এখানে ভাগ হলো, কিছুটা তো ভাগ হলো, তাহলে এদিকে কিছুটা গেল এদিকে কিছুটা গেল। আমি জাস্ট বোঝাবার জন্য এগুলো লিখছি, এগুলো লেখার দরকার নাই। তাহলে এখান দিয়ে কিছুটা যাবে, এখান দিয়ে কিছুটা যাবে। এখন তার মানে এখানে এসে আবার দেখছি যে এই পয়েন্টে আর এই পয়েন্টে, এই পয়েন্টে এসে দুটো রাস্তা পেলো, তার মানে এখানে আবার কিছুটা ভাগ হয়ে যাবে। তার মানে এদিকে আরেকটা কারেন্ট যাচ্ছে, এদিকে আরেকটা। তার মানে দেখো এখানে এই একটা রাস্তা, এই রাস্তায় কিন্তু দুজন আছে, এই দুজনের মধ্যে কিন্তু ভাগাভাগি হয়নি কারেন্ট, এর মধ্যে যা যাবে এর মধ্যে সেম। আবার এই রাস্তাতেও এ আর এ কিন্তু ইকুয়াল কারেন্ট পাচ্ছে, কারেন্টে কিন্তু কম বেশি হয় না, ঠিক না? তার মানে এই দুজন কেমন থাকবে, এই দুজন হচ্ছে শ্রেণীতে থাকবে, এটা দুটো সিরিজে আছে, এই দুটো কিন্তু সিরিজে আছে, দেখো এই দুটো, তাই না?
তাহলে এই দুটো যদি সিরিজে থাকে তাহলে কত হবে সিরিজের ফর্মুলা আর প্লাস আর, তার মানে এখানে আমাদের কত হয়ে গেল এই দুটো মিলিয়ে এই রাস্তাটায় আমাদের রেজিস্ট্যান্স হয়ে গেল 2r, হ্যাঁ না? আবার এই পথে আমাদের এই দুটো সিরিজ আছে, তাহলে এখানে আমাদের রেজিস্ট্যান্স কত হবে, এখানেও 2r হবে, এই দুটো যোগ হবে, তো সিরিজের ফর্মুলা তো যোগ হবে, তাই না? তাহলে এটাও 2r এটাও 2r হবে। আর এখানে দেখো একটাই আমাদের আর আছে। এখন দেখো যে এটা ব্রিজের মতো হয়ে গেছে একটা, এইটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, তিনটে রাস্তায় কারেন্ট কোথায় গিয়ে জমা হচ্ছে, এখানে এই পয়েন্টে গিয়ে মিলিত হচ্ছে সব, হ্যাঁ না? তো এই তিনটে রাস্তা তাহলে দেখো যে তিনটে রাস্তার ভাগ হয়েছে, তাহলে এদিকে কিছু গেছে, এদিকে কিছু গেছে, এদিকে কিছু গেছে, তাহলে তিনটে রাস্তা যে ভাগ হলো তার মানে তিনটে কেমন থাকবে, প্যারালাল থাকবে। তার মানে আমি 1/r' যদি ইকুইভ্যালেন্ট ধরি r''টাকে, তার মানে আমাদের এখন হবে 1/2r 1/2r 1/r, হ্যাঁ না? ওকে, তাহলে এখানে হচ্ছে 2r আমাদের এলসিএম হবে, তাহলে 1 + 1 + 2 তাহলে 2 2 4, এটা কাটলে কত, তাহলে এখানে আমরা কি পেয়েছিলাম, এটা 1/r' পেয়েছিলাম, যে r''টাকে আমরা ইকুইভ্যালেন্ট করেছিলাম, তাহলে এটা ইজ সিম্পল, আমরা কি করব, উল্টে দেব, তাহলে r/2 হচ্ছে আমাদের आंसर হবে। তাহলে রাইট आंसर ইজ r/2। এটা কিন্তু রং। স্যার আমি বলছিলাম যখন 2r আর নিচে 2r পেলেন না, আমি ওই দুটোকে ধরেছিলাম, এক্সট্রা 1/r টাকে বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, কিন্তু দেখো এখানে বলবে যে এই আটটাও তো থাকবে না, এখানে আটটা আছে, এই আটটা এখান দিয়েও তো কারেন্ট কিছুটা গেছে, তাই না? তাহলে এই যেখান দিয়ে এই আটটা ধরতে হবে, হ্যাঁ, কারণ কারেন্ট যেখান যেখান দিয়ে যাবে সমস্ত সার্কিট আমাকে এখানে অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? তাহলে এইভাবে কিন্তু করতে হবে, খুবই সিম্পল জিনিস, কিন্তু এগুলো বুঝতে হবে এবং বাড়িতে যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করতে হবে, তবেই হবে, বোঝা গেল? তাহলে এটা आंसर হবে r/2, ক্লিয়ার? হ্যাঁ বড় দেখি কোন কাছে বড় দেখি ফাইভে ও না না ওদের পরীক্ষা আছে 10 হচ্ছে একটা তুমি একটা পরীক্ষা ফাইভ ফাইভের তুমি দেখতে পাবো না, আমরা দুটো মিনিট 5 ক্লাস নিয়ে তো দুটো মিনিট আচ্ছা, এটা বলে ফেলো দেখি, এটাই লাস্ট আমরা করব, দিয়ে আমরা একটু জটিল দিকে যাব। চটপট বলবে, একদম ইজি না। আচ্ছা আচ্ছা ওটা নয়, ওটা হচ্ছে কি অফিসের কাজ তো ক্লিয়ার রাখে, ক্লিয়ার। আচ্ছা হ্যাঁ, কি সবার 5/2 আসছে নাকি? একটু দাঁড়া, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে নিয়ে এখন কিছু করতেছি কি হবে তাই হোক। আচ্ছা শুনুন স্যার আপনি কমপ্লিট করে আগে হচ্ছে বসে থাকে, হ্যাঁ কোথায় বসো ওদের হচ্ছে একটা, ঠিক আছে এখনো হলো না, এত সোজা দাও। অফিস 10 থেকে করতে ফার্স্ট ট্রেন
করলাম দিয়ে তখন সমান্তরালে যে দুটোকে আবার একসঙ্গে শ্রেণীতে। হ্যাঁ, তাহলে এই দুটো হচ্ছে শ্রেণীতে হলো, তার মানে এই দুটো মিলে হলো 2R। আর এটা দেখো সমান্তরাল হবে, কারণ এখানে এসে কারেন্ট ভাগ হয়ে গেছে, এদিকে একটা গেছে কারেন্ট, এদিকে আরেকটা রাস্তা গেছে, তাই তো? তাহলে এই আর কিন্তু শ্রেণীতে নাই, এই আর প্যারালালে আছে। তাহলে এই দুজনকে যদি আমরা করি সিম্পল, তাই না? তার মানে r স্কয়ার বাই 2r, তার মানে একটা আর কেটে দিই, তাহলে r বাই 2 হবে এই দুজন মিলে। তাহলে r বাই 2, আর এদিকে আমাদের 2r ছিল, তাহলে 2r আর r বাই 2, তাহলে কত হবে? এটা 5r বাই 2 হবে। ক্লিয়ার কি নয়? ঠিক আছে প্রবলেম হয়েছে? তাহলে এবার আমরা একটু হার্ড লেভেলে যাব। হ্যাঁ, ধরে নাও এরকম আমাদের একটা, এখানে আমাদের ব্যাটারি দিয়ে দিয়েছি, আর একটু আঁকাটা একটু ঝামেলা হচ্ছে, এখানে আরেকটা রেজিস্ট্যান্স হয়তো দিলাম, ঠিক আছে? এই রেজিস্ট্যান্স একটু বুঝে নেবে। তো এখানে আমরা একটা ভোল্ট ব্যাটারি লাগিয়েছি। আচ্ছা, এখানে আমরা ধরে নিচ্ছি এটা যাই হোক কিছু, এটা আর ধরে নাও, এটাও আর, সবগুলো আর ধরে নিলাম, বা এখানে ভ্যালু বসালে তুমি বসাতেই পারো। তো সেক্ষেত্রে আমাদের এরকম যদি আমাদের স্ট্রাকচার আসে, তাহলে এবার বলে ফেলো দেখি কেমন পারো দেখি। এগুলো যত করবে তত ধরতে পারবে, সার্কিট অঙ্ক তখনই পারবে যখন ধরতে পারবে যে কারেন্টের রাস্তাটা কোন দিকে থেকে কোন দিকে আছে, পথটা ধরতে হবে। পাথ যদি চিনতে পারি তাহলে সার্কিটের সমস্ত অঙ্কই কিন্তু অনায়াসে করা যাবে, আর পাথ না চিনতে পারলে আমাদের অঙ্ক একটাও হবে না। বোঝা যাচ্ছে কি যায় না? Sir, 3R by 5. 3R by 5। আর কেউ? কোনো রেসপন্স নাই। আচ্ছা আচ্ছা, এটা করলে কি করে হচ্ছে একটু যদি বলো। এইটা হচ্ছে আমাদের পজিটিভ পোল, ঠিক? এটা নেগেটিভ পোল, তাহলে কারেন্টটা যাবে এই দিক দিয়ে। এখানে এসে কিন্তু দেখো এইদিকে একটা চলে গেছে, এইদিকে আর একটা চলে গেছে। এবার এখান থেকে এসে কি হচ্ছে, এইদিকে আবার কিছুটা যাবে। ভালো করে দেখো, এইখানে একটা জাংশন, এখানে আর একটা জাংশন, হ্যাঁ না? তাহলে এই জাংশনে এদিকে কিছু গেল, এদিকে কিছু গেল, এখান থেকে এসে আবার এখান দিয়ে কিছুটা এদিকে চলে যাচ্ছে, আবার কিছুটা এদিকে যাচ্ছে, তাই না? তো এই আর এই যে দেখতে পাচ্ছি আমি দুটোকে, এই দুটো কারেন্ট ভাগাভাগি হয়েছে। দেখো এর মধ্যে দিয়ে আর এর মধ্যে দিয়ে কারেন্ট ভাগাভাগি হয়েছে, তার মানে এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স দুটো কিসে আছে? প্যারালালে আছে।
ক্লিয়ার? তাহলে এই দুজনের প্যারালাল যদি থাকে, ভালো করে খেয়াল রাখবে কিন্তু, হ্যাঁ, এই দুটো প্যারালাল, তাহলে প্যারালাল হলে আর ইন্টু আর বাই আর প্লাস আর, তাহলে এটা এই দুটো মিলে আমরা কি পেলাম, আর বাই 2 পেলাম। তো এই দুটো মিলে আমরা আর বাই 2 পেলাম, ঠিক আছে? এবার হ্যাঁ স্যার। এবার দেখো এখানে কি হচ্ছে, তাহলে এই 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 পথটা আমরা আগে দেখে নিই। এবার এখানে এই পয়েন্টে এসে দেখো এরা মিল হয়েছে, মিল হওয়ার পরে এদিকে কিন্তু আর রাস্তা ভাঙাভাঙি হয়নি, এখান দিয়ে যে কারেন্টটা এসেছে সেই কারেন্টটা কিন্তু এখান দিয়ে পাস করেছে। তাহলে এই যে রেজিস্ট্যান্সটা দেখতে পেলে, এই রেজিস্ট্যান্সটা এদের দুজনের সঙ্গে কেমন ভাবে আছে, এটা কিন্তু শ্রেণীতে আছে, তাই না? তাহলে এই আর বাই 2 এর সাথে আমাদের এই আরটা আমাদের কি আছে, শ্রেণীতে, তাহলে শ্রেণীতে জাস্ট সিম্পল যোগ হয়ে যাবে। তাহলে আমাদের এটা কতটা পাবো, 2 মানে 3r বাই 2, তাই তো? দেখো এই তিনটে রেজিস্ট্যান্সের আমরা পেয়ে গেছি। এবার যেটা হলো, তাহলে এখানে যেটি রেজিস্ট্যান্স পেলাম সেই রেজিস্ট্যান্সের সঙ্গে এই রেজিস্ট্যান্সটা দেখো তো, এটা বলেছি এখানে ভাগ হয়ে গেছে, তাহলে ভাগ হয়ে গেছে মানে এই রেজিস্ট্যান্সটা এদের মধ্যে যে রেজিস্ট্যান্সটি আমি পেলাম ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটা তার সঙ্গে কেমন থাকা উচিত, প্যারালালে থাকা উচিত, হ্যাঁ কি না? আগেই বললাম যে যেখানে যেখানে কারেন্ট আমাদের ডিভাইড হবে তার মানে তারা সব কি থাকবে, প্যারালাল থাকবে, ঠিক? তাহলে এই 3r বাই 2 এর সাথে এই r যেটা থাকছে সেই rটা কি, প্যারালাল কানেকশন, ক্লিয়ার? তাহলে আমাদের কি হবে, তাহলে 1 বাই r ড্যাশ যদি ধরি বা r1 ধরে নিতে পারো, তাহলে সিম্পল আমাদের 1 বাই r, এই rটার কথা বলছি, আর এটা আমাদের উল্টে যাবে, তাহলে 2 বাই 3r, তাহলে আমাদের কি হবে, এটা 3r, তাহলে এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে আমাদের 2, তাহলে 5, এটা 1 বাই r ড্যাশ টি হবে, তাহলে আমাদের r ড্যাশ টি ইকুয়াল টু হয়ে গেল কত, 3r, এটা উল্টে যাবে আর 3 দিয়ে 5, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এটা তাহলে এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? বাড়িতে এই ধরনের যে যত থাকবে এই ধরনের বলে নেই, যত রকমের সার্কিট আছে দেখবে বইতে খুঁজে খুঁজে সেই সার্কিটগুলো সব কিন্তু নিজে নিজে অ্যানালাইসিস করার চেষ্টা করবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে? তাহলে এগুলো এটা একটু ছিল, দেখতে একটু অন্যরকম ছিল, সেই জন্য দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কারশফের লয়ের একটা অঙ্ক করি, তাহলে একটু বুঝতে হবে, তাহলে কারশফটাও নাহলে আমার কারশফটা থেকে যাবে, পলি পড়ে যাবে, বোঝানো না বোঝানো সমান হয়ে যাবে, তাই না? আচ্ছা, কারশফের আমি বলে দিই যে কিরকম করে, ধরো এরকম একটা সার্কিট আছে, ধরে নাও একটু বড় সড়ো সার্কিট আমরা করে দেব। প্রথম দেখছি এখানে দিলাম না, দেবো মানে জাস্ট আমি কি করে করতে হবে সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। এটা হচ্ছে ধরে নিলাম পজিটিভ, এখানে নেগেটিভ, এটা ব্যাটারি লাগিয়ে দিচ্ছি একটা, এই হচ্ছে আমাদের সার্কিট আছে। এবার এখানে রেজিস্ট্যান্স আমরা R1 R2 R3 R4, এটা R5 R6, এতগুলো রেজিস্ট্যান্স আছে। আর এটা আমরা ধরে নিচ্ছি V হচ্ছে আমাদের এই ব্যাটারি যেটা আছে সেই ব্যাটারির ভোল্টেজটা V। তো এক্ষেত্রে আমাদের কারেন্ট বের করতে দিতে পারে বা আমাদের ভোল্টেজ বের করতে দিতে পারে। ভোল্টেজ বের করে দিতে পারে মানে কেমন, কোনো একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কত ভোল্টেজ, মানে হয়তো বললো যে R3 এর অ্যাক্রসে কত ভোল্টেজ, এরকম হয়তো প্রশ্ন দেবে, বা হয়তো R4 এর অ্যাক্রসে কত ভোল্টেজ, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন কিন্তু এখান থেকে হবে। বা
কারেন্ট বের করতে বলে যে R1 এর মধ্যে দিয়ে কত কারেন্ট গেছে বা এখানে R4 এর মধ্যে দিয়ে কত কারেন্ট গেছে, তাহলে এই সমস্ত প্রশ্নের জবাব আমরা কোথা থেকে পাবো? KCL আর KVL অ্যাপ্লাই করব, ঠিক আছে, মাথায় যেন থাকে। তো যখনই তাহলে দেখছি এই যে এটা দেখো আমরা একদম বাড়ির মতো সার্কিট একটা বানিয়ে দিয়েছি, যে বাড়ির এখান থেকে মেন সুইচ এখানে আছে, তাহলে তারপর থেকে আমরা ডিস্ট্রিবিউট করে ডিভিশন হয়েছে, এখানে আসলো, তারপরে এটা প্রথম ঘরে ঢুকলো, তারপরে দ্বিতীয় ঘরে ঢুকলো, প্রথম ঘরে লাইট ফ্যান আছে, এটা দ্বিতীয় ঘরে এরকম লাইট ফ্যান আছে, তাহলে আমরা যোগ করেছি এরকম। তো সেরকমই আমরা একটা সার্কিট নিয়েছি, এই সার্কিট থেকে আমরা এখন দেখার চেষ্টা করছি যে কিভাবে এগুলো হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে। এই ধরনের যদি আমাকে সার্কিট দিয়ে দেয় এরকম বড় বড়, তো সেক্ষেত্রে আমাদের এই KVL হচ্ছে আমাদের একমাত্র অস্ত্র, KVL এবং KCL, ঠিক আছে। এই KVL বা KCL ছাড়া কিন্তু এই সমস্ত বড় বড় সার্কিটের এই করা সলিউশন বের করা খুবই মুশকিল। তো কি করব দেখো, খুব সহজে আমরা KVL অ্যাপ্লাই করে করতে পারবো। কি করব, এই যে আমরা বললাম একটা লুপ, তাহলে এখানে কটা? 3টে লুপ হয়েছে, তাহলে আমি নাম দিয়ে দিই, তাহলে আমাদের করতে সুবিধা হবে। 3টে লুপ মানে 3টে অংশ হয়েছে, একটা সার্কিটের 3টে অংশ, 1 2 3 নাম দিয়ে দিয়েছি। এখানে দেখতে হবে যে তাহলে আমরা বলেছি কি এই পজিটিভ থেকে কারেন্টটা যাচ্ছে, তাহলে আমাদের কারেন্টের ডিরেকশন হচ্ছে কোন দিকে? এই দিকে, এইভাবে যাচ্ছে, দেখো এখান দিয়ে গিয়ে এখান থেকে, মানে আমি এদিকটা পরে আসছি, আমি শুধু এখন এই দিক হচ্ছে, তাহলে এখানে ব্যাটারি পজিটিভ থেকে শুরু করে এই নেগেটিভে এইভাবে আসবে কারেন্টটা, তাহলে কারেন্টের ডিরেকশনটা এইভাবে হওয়া উচিত কি নয়? হয়েছে। আচ্ছা, তারপরে তাহলে এখানে আমরা কারেন্ট দেখো, যেহেতু রেজিস্ট্যান্স আমাদের সবগুলো আলাদা আলাদা বলেছি, তাহলে কি হচ্ছে কারেন্ট আলাদা আলাদা হতে পারে, তাহলে আমরা ইন জেনারেল আমরা ভাবছি যে কারেন্ট আলাদা আলাদা যাবে, প্রত্যেকটা ঘরে ঘরে আলাদা আলাদা কারেন্ট। তাহলে আমরা কারেন্ট এখানে পেলাম যেটা, সেটা ধরে নিচ্ছি I1 কারেন্ট প্রথম ঘরে, দ্বিতীয় ঘরে হচ্ছে একই রকম করে, তাহলে এখান দিয়ে কারেন্ট ফ্লো করছে, তাহলে আমরা ডিরেকশন আবার একই রকম দিলাম, তাহলে I2 কারেন্ট, এখানে একই রকম ভাবে কারেন্ট আছে, সেটা I3 কারেন্ট। তাহলে I1 I2 I3 তিনটে লুপে 3 রকম কারেন্ট আমরা ধরেছি, হতে পারে সেটা একই কারেন্ট হতে পারে যখন আমরা প্রবলেম সলভ করব তখন, কিন্তু আমরা যেহেতু আমরা এটা একটা ইকুয়েশন করার ভাবছি বা বোঝার চেষ্টা করছি, সেই জন্য আমরা সব কিছু আলাদা আলাদা ধরেই চেষ্টা করছি করার, ঠিক। আচ্ছা, তো এখানে দেখো তাহলে আমরা কি করব, এই যে 3টে পার্টে ভাগ করে নিয়েছি, এরপরে কি করতে হবে কাজ, সেটা হচ্ছে এই প্রত্যেকটা লুপকে ইন্ডিভিজুয়ালি আমরা ভাববো, প্রত্যেকটা লুপ, মানে এমন হবে না যে এই লুপকে ভাববো তখন এই লুপের কথাও চিন্তা করবো, এরকম না, এইটার কথা ভাবছি তার মানে এটার কথাই ভাববো, এটার কথা ভাববো বা এটার কথা ভাববো, ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি ভাবনা চিন্তা থাকবে। তাহলে প্রথমটাই আমরা এক প্রথম মিনিট খেতে আসি, তাহলে ফর লুপ 1 এক নম্বর লুপের ক্ষেত্রে আমরা কি পাবো, দেখো একটা ইকুয়েশন তৈরি করতে পারি কিনা, ইকুয়েশন তৈরি করতে পারলেই আমাদের এখানে সলিউশন পেয়ে যাবো অটোমেটিক্যালি। আর এইখানে যখনই বড় বড় থাকবে সার্কিট থাকবে, তখনই আমাদের KVL লাগাবো, আর KVL লাগানো মানেই হচ্ছে বা KCL লাগানো মানে হচ্ছে ইকুয়েশন। আমি একটু আগে দেখলাম যে V1 প্লাস V2 প্লাস V3 এগুলো ইকুয়াল টু 0 হচ্ছিল, তার মানে এটা কি একটা ইকুয়েশন, তাই না? বা I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু 0, তাহলে এগুলো কি একটা ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশন ফর্ম করতে হবে আমাকে, প্রথম কথা। তাহলে ইকুয়েশন ফর্ম করতে শুরু করি ফটাফট। তাহলে কি হবে দেখো, এখানে আমাদের এই হচ্ছে সোর্স ভোল্টেজ, কে এই ব্যাটারি সোর্স ভোল্টেজ, আর কেউ নাই, তাহলে সোর্স ভোল্টেজ তাহলে কে ভি, এই ভিটা কাকে সাপ্লাই দিচ্ছে, এখানে সাপ্লাই দিচ্ছে, এখানে সাপ্লাই, তাহলে বলেছি আমি এই লুপে কত কারেন্ট আছে, I1 কারেন্ট আছে, তাহলে I1 দেখো এখান দিয়ে বেরিয়ে এই যে আমি I1 ধরেছি, তাহলে I1 পুরোটাই এর মধ্যে দিয়ে যাবে কি যাবে না, তাহলে এখানে যে ভোল্টেজ সেই ভোল্টেজটা V1 যদি নাম দিই, তাহলে V1 সমান I1 R1 হওয়া উচিত কি নয়, হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখবো, V1 তো লিখবো না, I1 R1 লিখবো, হয়েছে। কে সাপ্লাই দিচ্ছে, যে সাপ্লাই দিচ্ছে সেটা ইকুয়াল টু এইটা, আমি যেমন আগে করেছিলাম এখানে V সমান V1 প্লাস V2 করেছিলাম, কি করে নি এটা আগে বোঝানোর সময়, সিমিলারলি আমরা এখানে আসছি, তাহলে সাপ্লাই যে দিচ্ছে ইকুয়াল টু কে I1 R1, আর এখানে দেখো এবার এই রেজিস্ট্যান্সটার কথা ভাবো ভালো করে, দেখো কারেন্ট এখানে তো এই ভোল্টেজটা যোগ হবে, তাহলে এখানে ভোল্টেজ যোগ হবে, তার মানে প্লাস দিয়ে দিলাম, এটা কোনো কিছু ভাবার নাই। এবার এই যে এখানে কারেন্ট এই R2 এর মধ্যে দিয়ে যেটা এখানে ভোল্টেজ বের করব, তাহলে V2 ধরছি, তাহলে V2 সমান কি হবে R2, আর এখানে I1 কারেন্ট কি যাচ্ছে, ভালোভাবে ভাবো তো, যাচ্ছে না, I1 এদিকে যাচ্ছে, আর I2 ডিরেকশন দেখছি দেখো এই দিকে,
ক্লিয়ার কি নয়? তাহলে I1 এর ডিরেকশন যদি এদিকে হয়, I2 ডিরেকশন এদিকে হয়, তাহলে ডিরেকশন তো আলাদা হওয়ার জন্য কি হবে, মাইনাস হবে। তাহলে আমি এটাকে এবার দেখো এটাকে আমি ধরে কাজ করছি, লুপ 1 কে ধরে কাজ করছি বলে আমরা সবসময় কি করব, যে এটাকে ধরে নেব বেশি আছে, যেটা ধরে কাজ করবে, যে লুপটা ধরে কাজ করবে ধরে নেবে যে সেই লুপে যে কারেন্ট আছে সেই কারেন্টটার পরিমাণ বেশি আছে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি I1 এর ভ্যালু I2 থেকে বেশি। তাহলে আমরা কি করবো, এখানে পজিটিভটা নিচ্ছি, তাহলে I1 এদিকে আসলো, I2 এদিকে আসছে, তাহলে যে একটা এদিকে আসছে একটা এদিকে যাচ্ছে, তাহলে কি অপোজ করছে। তাহলে অপোজ করার পর যেটুকু পড়ে থাকবে এখানে সেইটুকুই তো এই R2 এক ক্রসে কারেন্ট হবে, তাই না? তাহলে সেইটা হচ্ছে I1 মাইনাস কত, I2। তাহলে এখানে V2 মানে হচ্ছে I1 মাইনাস I2। ক্লিয়ার? তাহলে এখানে V1 প্লাস V2 ছিল, এখানে এই যে এখানে বললাম V1 প্লাস V2, তাহলে V1 মানে তো এটা I1 R1, আর V2 কোনটা, V2 যে এটা বের করলাম। তাহলে এখানে আমাদের কি হচ্ছে দেখো, R2 I1 মাইনাস I2। ক্লিয়ার কি নয়? এটা নয়, হ্যাঁ এটা আমি বোঝাবার জন্য করলাম এটা। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো এটা আমরা মিটিয়ে দিই, আবার এই লুপটা ধরে কাজ করবো তো, তখন আবার তোমাদের বুঝতে অসুবিধা হবে, হয়তো দেখতে অসুবিধা হবে। এটাও মিটে গেল, হয়ে গেল। এটা হচ্ছে তাহলে আমাদের একটা ইকুয়েশন ফর্ম হয়ে গেল। হলো কার জন্য, লুপ 1 এর। দেখো লুপ 1 এ আর কিছু আছে বা নাই। এবার আমরা লুপ 2 তে যাই, তাহলে একই রকম ফর লুপ 2। এগুলো আমি ভেঙে ভেঙে করাচ্ছি, এখন বোঝার ব্যাপার আছে তাই। এবার লুপ 2 এর কথা ভাবো, দেখো লুপ 2 তে দেখো কিন্তু এই সোর্স এখানে যেমন ছিল, এখানে কি সোর্স দেখতে পাচ্ছ? লুপ 2 মানে কোনটুকু ভাববো, দেখো লুপ 2 মানে হচ্ছে আমার এইটুকু ভাববো, এইটুকু। এদিকে কেউ নাই, এদিকেও কেউ নাই। মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছি, মাঝখানে যে ঘরটা দেখতে পাচ্ছ, সেই ঘরটার কথা ভাববো, সেটাই হচ্ছে লুপ 2। ওই পাশেও কেউ ঘর নাই, এই পাশেও ঘর নাই, ঠিক? তাহলে শুধু এইটুকুর মধ্যে দেখো কোনো সোর্স ভোল্টেজ কি দেখতে পাচ্ছি আমি? কোনো সোর্স ভোল্টেজ নাই। যেমন এখানে সোর্স ভোল্টেজ ছিল, এখানে একটা ব্যাটারি লাগানো ছিল, এখানে কি কোনো ব্যাটারি দেখতে পাচ্ছ? পাচ্ছি না ব্যাটারি দেখতে। তার মানে কি আমার যে সোর্স, সেই সোর্স তো নাই এখানে। তাহলে সোর্স নাই মানে কি, জিরো। সোর্স নাই মানে জিরো। ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু দেখো এবার কি, যে আমি প্রত্যেকটা এবার এখান থেকেই ধরি বা এখান থেকে ধরতে পারো, তা আমি এখান থেকেই ধরছি। কেউ যদি মনে করেন না আমি এখান থেকে ধরবো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে প্রথমে এটাই ধরছি, তাহলে R2 হবে, মানে এই এখানে কতটা ভোল্টেজ। এবার দেখো যে আমি এই লুপ ধরে কাজ করছি, তার মানে এখানে আমি ধরে নেব যে এই I2 হচ্ছে আমার বড়, ঠিক আছে? I3 এর থেকেও বড়, I1 এর থেকেও বড়। যে লুপটা ধরে কাজ করব সেই লুপে যে কারেন্টটা থাকবে সেই কারেন্টটাই আমাদের ম্যাক্সিমাম কারেন্ট, এটা ধরে আমরা এগোবো, ঠিক আছে? এখানে যেমন করছিলাম যখন, তখন বললাম I1 ম্যাক্সিমাম। এবার এখানে কাজ শেষ, এবার এখানে যখন করতে যাচ্ছি তখন বলছি যে I2 আমার ম্যাক্সিমাম, I1 এর থেকেও বেশি, I3 এর থেকেও বেশি, ঠিক? এটা আমাদের মাথায় রেখে দিতে হবে, ঠিক? এবার তাহলে কি হবে, তাহলে R2 এবার এইখানে দেখতে পাচ্ছি যে কারেন্ট I2 ডিরেকশনের দিকে, মানে I2 হচ্ছে এই দিকে যাচ্ছে, আর এখানে দেখো I1 এদিকে আসছে, তাহলে I1 কি করবে, কিছুটা দমিয়ে দিবে। I2 যে যতটা যেতে চাইছিল ততটা তো যেতে পারবে না, কারণ I1 তো বলবে আমি এদিকে যাচ্ছি, তো আমাকে সঙ্গে আগে ফাইট করো তারপরে তুমি যাও, তাই তো কথাটা এরকম। তো সেক্ষেত্রে কি হচ্ছে, তাহলে I2 আমি যেহেতু ম্যাক্সিমাম ধরেছি, তাহলে একে কিছুটা দমিয়ে দেওয়ার পরে বাকিটা যেটা অংশ থাকবে সেই অংশটাই R2 এর মধ্যে দিয়ে ফ্লো করবে। তাহলে আমাদের এইখানে কি হবে, যে এর মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাবে, I2 মাইনাস I1। ক্লিয়ার? তাহলে এখানে V কত হয়, R2 I2 মাইনাস I1। এবার এইটার শেষ, এবার এখানে আছে যোগ, সব যোগ যোগ হবে, যোগ যোগ দিচ্ছি। R3 তে থাকলো। এবার এখানে কারেন্ট দেখো, এখানে কারেন্ট কিন্তু I2ই হবে। এখানে কিন্তু যেমন দুটো কারেন্ট ছিল, এখানে কি দুটো কারেন্ট আছে এই লুপে, এই I2টা তো এর মধ্যেই দিয়ে গেছে, আর তো যায়নি কেউ। এখানে যেমন দুটো পেয়েছিলাম, একটা I2 এদিকে দিয়েছে, একটা I1 এর ডিরেকশন, এটা দুটো যাচ্ছিল। এখানে কিন্তু সেরকম নাই, তাহলে আমাদের একটাই হবে, সেটা I2। তাহলে জাস্ট I2 হলো। নেক্সট হচ্ছে এইটা, তাহলে যোগ দিলাম, একই রকম R4 লিখলাম। এই R4 এর মধ্যে দিয়ে কারেন্ট কমতো, এইদিকে I2
আর দেখো i3 তার পাশেই আছে, কারণ i3 এর দিকে গেছে, তাহলে উল্টো দিকে গেছে দেখো i2 ডিরেকশনের দিকে, i3 ডিরেকশনের দিকে। তাহলে এখানে কি হবে, i2 মাইনাস i3 হলো। আর কেউ আছে দেখো, লুপ 2 তে আর কেউ আছে? নাই। তাহলে আমাদের আর একটা ইকুয়েশন তৈরি হয়ে গেল। এরকম যতগুলো লুপ থাকবে সবার ক্ষেত্রে আমরা একটা করে ইকুয়েশন প্রথমে তৈরি করব। তাহলে দু নম্বর হয়ে গেল। এবার 3 নম্বরে আসবো। তাহলে 3 নম্বরের ক্ষেত্রে দেখো এখানেও কিন্তু কোনো সোর্স নাই। সোর্স মানে আমি এক্সটার্নাল সোর্সের কথা বলছি, যেমন এখানে লাগিয়েছিলাম একটা ভি ভোল্টেজের সোর্স লাগিয়েছি, তো সেরকম কোনো এক্সটার্নাল এখানে সোর্স নাই। তাহলে একই রকম সোর্স নাই মানে হচ্ছে জিরো। তাহলে এখানে ফর লুপ 3 করতে চাইছি আমি, তাহলে একই রকম ভাবে জিরো হবে, এক্সটার্নাল সোর্স জিরো। এখানে কে R4 কে দিয়ে কাজ শুরু করবো, এদিক থেকে R4, এখানে কারেন্ট কত হবে? এবার দেখো তাহলে 3 নম্বর লুপে, হ্যাঁ বলো, কিছু বলছো? I3 minus I2, হ্যাঁ, এখানে i3 মাইনাস i2 করবো। কারণ i3 টা আমরা ম্যাক্সিমাম ধরে নেবো, যে লুপে কাজ করছি সেই লুপের কারেন্টটা ম্যাক্সিমাম ধরতে হবে, ঠিক আছে? তাহলে এখানে i3 মাইনাস i2 হবে, হয়ে গেল। এরপরে হচ্ছে এই R5 এর মধ্যে দিয়ে একটাই কারেন্ট গেছে, কত? i3, তাহলে R5 i3 প্লাস R6 এ কারেন্ট কতটা? R6 এ দেখো এইদিকে হচ্ছে i3 কারেন্ট এসছে, আর কেউ কি কারেন্ট আছে? এই R6 এর মধ্যে দিয়ে একটাই কারেন্ট দেখো, শুধু i3 এসছে, তাই না? তাহলে i3 শুধু হবে। তাহলে আমাদের আর কেউ বেঁচে আছে না, সবার হয়ে গেল 3 নম্বর। এই যে ফর্ম করা হলো ইকুয়েশনগুলো, এই ইকুয়েশনগুলো থেকে এবার আমাদের কাজ হচ্ছে কি, শুধু সলভ করা, আর কিছু নাই, ঠিক আছে? তাহলে আমরা ইকুয়েশন পেয়ে গেছি। এবার ইকুয়েশন যেই পেয়ে গেলাম সেই তোমাকে এবার যাই বের করতে দিক এখান থেকে সব কিন্তু তুমি বের করতে পারবে। দেখো যদি ধরো তোমাকে প্রশ্ন এবার আমি বলছি যে এখানে R1 এর মধ্যে দিয়ে কত কারেন্ট গেছে, ধর হয়তো বলেছে, জিজ্ঞেস করেছে, তাহলে R1 এর মধ্যে দিয়ে কত কারেন্ট গেছে, তাহলে আমি এই i1 বের করলে R1 এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে সেটা বের করে নিতে হবে। তাহলে আমাদের ইকুয়েশনে i1 কে বের করতে হবে, তাহলে হয়ে গেল। এই তিনটে ইকুয়েশন থেকে i1 বের করতে পারবো আমি, ডেটা দেওয়া থাকবে। তারপরে হয়তো বললো যে এই R2 দু প্রান্তে কত ভোল্টেজ, তাহলে দেখো R2 দু প্রান্তে যদি কোনো ভোল্টেজ বের করতে বলে তাহলে কি করব, R2 এর মান তো আমাদের যা দেওয়াই থাকবে, আর এখানে কি, এখানে কারেন্ট গেছে কতটা, এদিকে i1 এদিকে i2, তাহলে i1 মাইনাস i2 কারেন্ট গেছে R2 এর মধ্যে দিয়ে। তাহলে i1 মাইনাস i2 যদি আমি বের করে নিই এই তিনটে ইকুয়েশন থেকে, তাহলে কিন্তু এই i1 মাইনাস i2 ইনটু R2 করব, তাহলে এই দুটোর মধ্যে ভোল্টেজ পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এখানে যতগুলো প্রশ্ন জিজ্ঞেস করুক, যা প্রশ্ন জিজ্ঞেস করুক, এই তিনটে ইকুয়েশনের মধ্যেই সব প্রশ্নের উত্তর কিন্তু লুকিয়ে আছে। জাস্ট এই তিনটে ইকুয়েশনকে আমরা ফটাফট কি করব, সলিউশন বের করে নেব, তাহলে আমাদের আনসার যা বলবে সেটাই হয়ে যাবে। কি ক্লিয়ার হলো কি হলো না? তাহলে এইভাবে কিন্তু যখনই আমাদের এরকম বড় একটা সার্কিট দেওয়া থাকবে এবং সেখানে এরকম লুপ দেওয়া থাকবে, সেই লুপটা হয়তো এরকম নাও হতে পারে, অন্যরকম লুপ দেখতে হতে পারে, মানে মোট কথা হচ্ছে যে এরকম বদ্ধ পথ যেন আমি পাই, সোজা কথা, সেটা সার্কেল হতে পারে, এরকম করে দিতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এরকম আগে ইকুয়েশন তৈরি করে নিতে হবে। এই ইকুয়েশনটা তৈরি করা হচ্ছে এইভাবে, ইকুয়েশনটা তৈরি করবে প্রসেসটা, ঠিক আছে? যত বড়ই এই সার্কিট থাকুক না কেন, এইভাবে করলে প্রত্যেকটা সার্কিটে আমরা আনসার বের করতে পারবো এবং খুব তাড়াতাড়ি বের করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের এটা গল্প গেল। কি অসুবিধা আছে কারো? আচ্ছা, তাহলে আমরা এখন নেক্সট কিছু করি। আচ্ছা
আচ্ছা এখানে একটা কোশ্চেন একটু একটু দাও। আচ্ছা এখানে আমি একটা কোশ্চেন দেখলাম, তো আমি সেই কোশ্চেনটাই চেষ্টা করছি সলভ করার। এটা 9 ভোল্ট দেওয়া আছে, আর হচ্ছে এখানে 3 আর 3 ওহম, 3 ওহম দিকে 2 ওহম, এটা শর্ট করা আছে। ওহম আর নিচেও 2 ওহম, নাম দিয়েছে এ বি সি ডি ই এফ। আর কিছু আচ্ছা এবার ও জানতে চেয়েছে 4 ওহম মানে এইখানে কারেন্ট কতটা সেটা তোমাকে জিজ্ঞেস করেছে, বুঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের সার্কিট দেওয়া আছে। এরপরে বলেছে যে এখানে কারেন্ট, এর মধ্যে দিয়ে কারেন্ট কতটা ফ্লো করছে। দেখো এটা হয়তো একটু খটকা লাগতে পারে, জানি না। আগে আচ্ছা তোমরা কি করতে পারো কিনা বলো দেখি, তারপর আমি বলছি। এটা তো এই ক্যামেরাটা চলছে তাই তো? এই ক্যামেরাটা চলছে, এই ক্যামেরা চলছে না তো? এটা 3 আছে না 2 আছে? 2 আছে। আচ্ছা কি হলো তাহলে নাকি 3? কি আনসার বলো বলো। আর এটা আরেকবার এটা দেখিয়ে দিয়ে দেখি ওই কতজন থাকছে, ওটা কি করে বুঝবি? মানে এখানে উঠে তো না? না এই যে এখানে এই যে এটা তীক্ষ্ণ আছে না, এখানে হাতে থাকবে জায়গাটা। দুজন আছে, দিয়ে আবার এটা এটা হ্যাঁ ঠিক মানে এই যে হ্যাঁ এইখানে। ও এটা কি রেকর্ডিং হলো না মানে রেকর্ডিং করা যেত না? মোবাইল রেকর্ড না, ক্যামেরা রেকর্ড হচ্ছে না, এটা আপলোড করা যায় যদি? আপলোড করবো, রেকর্ড চলছে তো। তাহলে তুই এতে আপলোড করে দিবি। এডিটিং করতে হবে তো, একটু এডিট করবে, এই যে বাড়তি কথাগুলো বলছি এটা কেটে দিবি। কি তাহলে হলো না? না
দেখো এটা খুব সিম্পল, এখানে আমরা রেজিস্ট্যান্স দিইনি। দেখো রেজিস্ট্যান্সের কিছু বলিনি যে কত রেজিস্ট্যান্স এখানে আছে, কত রেজিস্ট্যান্স এখানে আছে, সেটা কিছু বলা হয়নি। কারণ কি, যখনই দেখবে এরকম সার্কিট, তার মানে এইখানে আমরা এটা শর্ট করে রেখেছি। আসলে এটা হচ্ছে গল্প, শর্ট করে রেখেছি মানে এই পথ দিয়ে এই রেজিস্ট্যান্সটা এতটাই আমাদের হাই যে এখান থেকে কোনো কারেন্ট আমরা যেতে দিচ্ছি না। এই হচ্ছে এটা ধরার বিষয়, সেজন্য আমি এই প্রবলেমটা দিলাম। তো এখানে কোনো রেজিস্ট্যান্স দেওয়া হয়নি, মানে ধরে নিতে হবে যে এখান দিয়ে আমাদের কোনো কারেন্ট এদিকে আসছে না, কোনো কারেন্ট আসছে না। আর সেটা তখনই হবে যেটা আমরা শর্ট করে দেবো, ঠিক আছে? তো তাহলে আমাদের এখান থেকে যদি কারেন্ট না আসে, তাহলে দেখো যে কারেন্টটা আমাদের এটাকে কিন্তু দেখতে অনেকটা বড় হলো, কিন্তু খুব সিম্পল একটা ম্যাথ। তাহলে সেক্ষেত্রে কী হবে যে এইখান দিয়ে আমাদের কারেন্টটা আসছে, তাহলে এই 3, 2, তারপরে এগুলো দেখো কারেন্ট ভাগ হওয়ার কোনো জায়গা নেই, একদম একটা লাইনে এসে কারেন্ট এখান দিয়ে এসে ব্যাক করছে। তার মানে সমস্ত রেজিস্ট্যান্সগুলো কিন্তু সিরিজে আছে, সমস্ত রেজিস্ট্যান্স সিরিজে আছে, শ্রেণীতে আছে। তাহলে শ্রেণীতে থাকলে ফটাফট যোগ করে নিলেই হয়ে যাবে। 3, 3 2 5, 5 2 7, 7 4 11, 11 আর 2 13, 13 2 15, 15 2 17। টোটাল রেজিস্ট্যান্স আমাদের এখানে কত হয়ে গেল? 15 হয়ে গেল। তাহলে 15 হয়ে গেল। আর টোটাল ভোল্ট কত দেওয়া আছে? 9 দেওয়া আছে। তো এক্ষেত্রে দেখো যে এখানে আই যেটা বের করতে চাইছি সেটা এইখানে দেখো, এই আইটা দিই প্রত্যেকটা, এই আইটাই তো এখানে দিয়ে গেছে, তার মানে এখানে যে আইটা ঢুকছে সেই আইটাই সব পুরো আইটার মধ্যে দিয়ে গেছে। তার মানে এখানে আই বের বলুক, এখানে বলুক, এখানে বলুক, সব জায়গায় কিন্তু আইটা সেম হবে। কেন? এই দুটো শর্ট করা আছে তাই। তাহলে আমাদের এখান থেকে সিম্পল আই ইকুয়াল টু ভি বাই আর ফর্মুলা ফেলে দেবো। তা আর মানে কি, টোটাল রেজিস্ট্যান্স যেটা সেটা। তার মানে আমাদের এখান থেকে একটু ভুল করলাম না নাকি, 2 2 4, 4 2 6, 6 4 10, আর এখানে 17 হবে, সরি 15 না 17 হবে, 17। তাহলে ভি হচ্ছে 9 আর এখানে 17 হলো। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করে যা হবে সেটা হচ্ছে আমাদের এখানে কারেন্ট আসবে। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে? আবার পরে দেখা যাবে নাকি? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই হলো। আচ্ছা টাটা। তাহলে এটা করবো।